সে আমাকে বারবার বলে ফোন করো না, আমি তারপরে তাকে ফোন দিই। ইভেন কি আমার ফ্যামিলিও নিষেধ করে তুমি ফোন দিও না, আমি কাউকে না যে লুকিয়ে লুকিয়ে ফোন দিয়ে থাকে। বলে যে তোমার বাচ্চা তো মারা গেছে, তো তুমি এখন পানি পাওয়া দেয় কি করবা। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন? শামীম আরা মুক্তি। শামীম আরা মুক্তি। জি। আচ্ছা, শামীম আরা মুক্তি, আপনি নিশ্চয়ই হ্যালো 8920 শুনে থাকেন। জি। হ্যালো 8920 যেহেতু শুনে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি জানেন যে এখানে বেসিক কিছু নিয়ম আছে। গেস্টদের সম্পর্কে আমরা প্রথমে একটু জানিয়ে নেই, হ্যাঁ, বেসিক পরিচয়। যেমন আপনার বয়সটা যদি একটু বলতেন আমাদেরকে। 33। আপনার বয়স এখন 33। আপনি পড়াশোনা কতদূর পর্যন্ত করেছেন? মাস্টার্স কমপ্লিট করেছি। আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন। আচ্ছা, আপনি পেশাগত জীবনে কি করেছেন বা কি করছেন আমাদেরকে যদি একটু বলতেন। আমি এর আগে একটা চাকরি করতাম, একটা কলেজে লেকচারার হিসেবে ছিলাম, ইসলামী হিস্ট্রি অ্যান্ড কালচারে। বর্তমানে এখন আমি কিছুই করি না। ওকে, প্রিয় শ্রোতা, আজকে যাকে পেয়েছি তিনি একজন শিক্ষক। তিনি একটা কলেজে শিক্ষকতা করতেন, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এই বিষয়টাতে। বর্তমানে তিনি কিছু করছেন না। আমাদের সম্মানিত অতিথির বয়স হচ্ছে 33 বছর এবং তিনি আজকে তার জীবনের গল্প বলতে এসেছেন। আপনি কোথায় থাকেন আমাদেরকে একটু বলবেন? আমি মিরপুর থাকি, আবার দেখা যাচ্ছে শেওড়াপাড়াও থাকি, দুই জায়গায় থাকি। আচ্ছা, তার মানে আপনি মিরপুর এরিয়াতেই থাকেন আর কি। ওকে, তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম আমাদের অতিথি সম্পর্কে। মূল কথা হচ্ছে আজকে আমাদের এখানে জীবনের গল্প বলার জন্য যিনি এসছেন তিনি একজন শিক্ষক এবং কলেজের শিক্ষক। ওকে, আপনি কোথা থেকে শুরু করতে চান? আমার জন্ম থেকে শুরু করতে চাই। জি প্লিজ। এবং আমি আপনাকে রিকোয়েস্ট করবো ম্যাম, যে এখানে যারা আছে তারা সবাই আপনার মতো সাধারণ মানুষ। ইনফ্যাক্ট আপনি তো একজন শিক্ষক, সুতরাং শ্রদ্ধার জায়গা থেকে আপনি অনেক বড় কারো কারো কাছে। আপনি একদম মন খুলে আমাদের কাছে, কেউ কেউ আপনার সন্তান তুল্য, কেউ কেউ আপনার বন্ধু তুল্য, একেবারে মন খুলে বলবেন, কোনো হেজিটেট করবেন না এবং আশা করছি কোনো ভয়ও পাবেন না। বলুন প্লিজ। আসলে দেখা যাচ্ছে আমরা 6 ভাই বোন, 2 ভাই 4 বোন। আচ্ছা। তা আমার প্রথম হচ্ছে মেয়ে সন্তান, তারপরে ছেলে, তারপরে 2টা বোন আমরা আবার। আচ্ছা। পরে আমি যখন আমার মায়ের গর্ভে, তখন আমার দাদি চিন্তা করলো যে আমার মাকে বললো যে তোমার যদি আবার মেয়ে হয় তার নামটা রাখবো মুক্তি। সেই থেকে নাম কিন্তু আমার মুক্তি। আচ্ছা আচ্ছা। তারপরে আবার ছোটবেলায় ছোট ছোট 2-3টা ঘটনা আছে। যেমন আমার বয়স যখন 5-6, তখন আমি একবার বড়ই গাছে বড়ই পাড়তে উঠছি। তখন বড়ই পাড়তে যাই আমি একটা ডাল ভেঙে পড়ে যাই, নিচে ছিল একটা খেজুর গাছ। খেজুর গাছের মাঝখানে পড়ে যায় একদম। তখন আমার শরীরে অনেকগুলা কাটা বিচ্ছিল। ওই কাটাগুলো বের করার জন্য আমাকে উঠানের মাঝখানে শুয়ে রেখে কাটাগুলো আস্তে আস্তে করে বের করা হয়। এটা একটা ঘটনা। আর একটা ছিল আর একবার আমার ছোট ভাই, আমার যে ইমিডিয়েটলি ছোট ভাই, যে বর্ষার সিজনে ঘাটে নৌকা বাঁধা ছিল, নৌকায় উঠছে, আমি উঠছি, ও হঠাৎ পড়ে গেছে। পড়ে গেলে পরে আমি তাকে উঠানোর জন্য আমিও লাফ দিছি নৌকার থেকে। যখন লাফ দিয়ে এখন 2 ভাই বোন আর কি জড়ায় ধরে আসছি, কেউ কাউকে উঠাইতে পারতেছি না, যেহেতু আমিও সাঁতার জানি না, সে তো জানেই না। পরে এক পর্যায়ে এইভাবে করতে থাকলে 2জনই দেখি মানে পানির নিচে চলে যাচ্ছি। তখন আমার এক চাচাতো ভাই আমাকে উঠায়, 2জনকে উঠায়। তা আমি পানি খাইনি, আমার ছোট ভাই একটু পানি খেয়েছিল। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার বাবা মারা যায়। আচ্ছা। এভাবে আস্তে আস্তে তো আমার বড় ভাই সংসারের দায়িত্ব গ্রহণ করেন। আপনার পজিশন ফ্যামিলিতে কি, মানে আপনাদের ভাই বোনদের মধ্যে আপনার পজিশন কত? আমি 5 নাম্বার। মানে 6 ভাই বোনের মধ্যে আপনি 5 নাম্বার ছিলেন। আপনার ছোট কি ছিল, ভাই আর বোন? ভাই। আচ্ছা। প্রথম আমার বোন, তারপরে ভাই, তারপরে আমরা 3 বোন। আচ্ছা। তারপরে বোনদের মধ্যে আপনি কি? আমি বোনদের মধ্যে আমি ছোট। আচ্ছা, ঠিক আছে। তারপরে এভাবেই তো আস্তে আস্তে যায় লেখাপড়া, তারপরে বড় হতে থাকি। যা এই লেখাপড়ার ভার, সংসারের ভার কিন্তু আমার বাবা মারা গেলে আমার বড় ভাই গ্রহণ করেন। জি। উনি লেখাপড়া করেন, পাশাপাশি সংসার চালান, আমাদেরও করান। যেহেতু আমাদের জমি জাতি ছিল তো সমস্যা ছিল না। আবার 99 সালে আমার হঠাৎ গলায় একটু সমস্যা দেখা দেয়, গ্ল্যান্ডের সমস্যা। তখন আমার একটা অপারেশন হয়। ওখানে আমি যখন পাস কোর্স আর কি ডিগ্রি কমপ্লিট করি 2001-এ, তারপর থেকে আমি ঢাকায় চলে আসি। জি। চলে আসা নানা জায়গায় চাকরির চেষ্টা করি, সরকারি চাকরি আমার হয় নাই। পরে আমি আমার এক রিলেটিভের অফিসে আমি ম্যানেজার হিসাবে কাজ করি কিছুদিন। তো তখন আমি চিন্তা করি, আমার আম্মা আবার আমাকে বলে যে তুমি ডিগ্রি পাস করলে হবে না, মাস্টার্স কমপ্লিট করতে হবে, যেহেতু আমাদের বংশে আবার মেয়েদের মধ্যে উচ্চশিক্ষা ছিল না। আচ্ছা। আমি সর্বপ্রথম আর কি। তখন আমার মা এটা বলার কারণে আমি শুধু আমার মাকে আশ্বাস করতাম যে আমি লেখাপড়া করব। আবার এ করতে করতে আমি একটা জব করতাম, ওই সুযোগে আমি আবার মাস্টার্সে ভর্তি হয়ে যাই মিরপুর বাংলা কলেজে, ইসলামিক হিস্ট্রি এন্ড কালচারে। আচ্ছা। তখন ভর্তি হওয়ার সময় আমার বড় ভাই আমাকে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে আমি একটা ছেলের নাম্বার নিয়ে আসি আমার বড় ভাইয়ের মাধ্যমে।
ছেলের নাম্বার আপনি ফোন কেন আনতে যাবেন? নাম্বারটা এটা আনছি এই কারণে যে যেহেতু কলেজে নিয়মিত যাওয়া হবে না, হুম হুম। কলেজের খোঁজ খবরটা নেওয়ার জন্য শুধু। মানে ওই ছেলে যিনি কলেজে পড়েন তার কাছ থেকে আপনি ইনফরমেশন গুলো নিবেন, হ্যাঁ, এবং এটাই। সেটা আপনি বড় ভাইয়ের মাধ্যমে কালেক্ট করলেন। হ্যাঁ। বড় ভাইয়ের মাধ্যমে কেন করলেন? যেহেতু আমার বড় ভাইকে কলেজে নিয়ে গেছে, আমার বড় ভাইকে বললাম ওই ছেলেটার নাম্বারটা আপনি এনে দেন। ওই ছেলে মানে কি কোন একটা নির্দিষ্ট ছেলে ছিল নাকি? ছেলে নির্দিষ্ট না, দেখা যাচ্ছে ছেলেটা একটু চঞ্চল প্রকৃতি ছিল। হুম হুম। জানলাম পরে ছেলেটার নাম হাসান। আমি একটু জানতে চাই, ছেলেটার নাম হচ্ছে হাসান। জি। এই ছেলেটার নাম্বারটাই আপনারা নিলেন কেন, বা এই ছেলেটার নাম্বার, এই ছেলেটা কি আলটিমেটলি আপনার ক্লাসে পড়তো? না না, তাহলে? আমি তো বললাম যে আমি 2001-এ ডিগ্রি পাস করার পর কয়েক বছর গ্যাপ দিচ্ছি লেখাপড়াটা। তাহলে ওই ছেলের নাম্বার কেন নিতে যাচ্ছেন? 2007-এ যে আমি আবার ভর্তি হয়েছি। আচ্ছা। এই ছেলেটার নাম্বারটা এই জন্য আনছি যে কলেজের খোঁজ খবরটা নেওয়ার জন্য শুধু। যেহেতু আমি একটা জব করি, আমি যেতে পারবো না তো হুম হুম। কলেজে। তো ওই ছেলেটাকেই কেন পছন্দ হলো বা কেন পছন্দ যে না, যেহেতু ছেলেটা দেখলাম যে চঞ্চল, খুব বিষয়ে আগ্রহ, তখন আমি মনে করলাম যে ছেলেটা হয়তো অনেক কিছু জানতে পারবে বা স্টুডেন্ট হিসেবে খুব ভালো। ওকে, তার মানে কলেজে একটা আপডেট নেবার জন্য যে কোনো একজনের কাছ থেকে নাম্বার নেওয়া দরকার ছিল, সুতরাং ওইখানে ওই ছেলেটা পড়ে গিয়েছে। জি। ওকে, তারপর? ওই ছেলের নাম্বারটা আনার পরে হয়তো মাসে একবার তাকে আমি ফোন দিতাম যে কি খবর ভাই, তখন ও বলতো যে আমাকে আপা বলে ডাকতো, যে আপা আসলে কোনো খবর নেই, কলেজের কোনো খবর টবর এখন পাচ্ছি না আমরা। এভাবে চলতে থাকে। হাসানের কাছ থেকে আবার শামীম নাম করে একটা ছেলে নাম্বারটা কালেক্ট করে আমারটা। মানে আপনার নাম্বারটা শামীম হাসানের কাছ থেকে নিল? হ্যাঁ। Okay. তখন হাসান আমাকে আবার ফোন দিয়ে বলে কি যে আপা আপনার নাম্বারটা একজন চাইছে, আমি কি দিতাম নাকি? তখন আমি বললাম যদি সে আমাকে সাজেশন বা অন্য কিছু দিতে পারে, কলেজের অন্য কিছু দিতে পারে, তাহলে আপনি দিতে পারেন, তাছাড়া আমার নাম্বারটা দিবেন না, কারণ সে ভালো আছে, ছাত্র ভালো, আপনি নাম্বারটা দিতে পারেন। তো আমি বলছি, আচ্ছা দেন। শামীম একদিন আমাকে ফোন দিল, প্রথমে সালাম দিল, সালাম দেওয়ার পর আমি উত্তর দিলাম। উত্তর দেওয়ার পর পরে বলতেছে যে আমি শামীম, আপনার নাম্বারটা হাসানের কাছ থেকে নিয়েছি। তখন আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। বললো যে আপনি কি কলেজে গিয়েছেন? আমি বলছি যে না, আমি তো সময় পাই না, কলেজে যেতে পারি না, আপনি যদি কলেজে যান আমাকে একটু ইনফরমেশন দিয়েন। এটা যখন বললাম আমি ঠিক আছে। এবারে যাই, প্রায় 1 মাস পরে আবার ওরকম ফোন দিয়ে বললো আপনি কলেজে গিয়েছেন কেন? আমি না, আমি কলেজে যাইনি, আমি ফোন দিয়ে জেনে নিই কলেজে, মাঝে মাঝে অফিসে ফোন দিয়ে। এভাবে যেতে থাকে, দেখা যাচ্ছে 4-5 মাস পর এভাবে হয়তো 2 থেকে 3 বার আমাকে ফোন দেয় শামীম। মাঝে মাঝে হাসানের সঙ্গেও কথা হয়। ফোন দেওয়ার পর এক পর্যায়ে আমার যখন জবটা করতাম, আমার বন্ধ ছিল সোমবারে ছিল আমার বন্ধ, আর এদিকে শামীম থাকতো আবার সাভারে, ওর বন্ধুটাও ছিল সোমবারে। তো এটা তো আমরা জানতাম না কেউ। তো আমি ওদিনকে বাসায় এসে সাপ্তাহিক যে পোশাক আশাক গুলো ওয়াশ করার জন্য কাজ করতেছি। তো ওই মুহূর্তে শামীম ঢাকা আসছে, এসে আমাকে বললো যে আপনার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। তা আমি বললাম আমি তো ব্যস্ত, আমি তো দেখা করতে পারবো না, আমি এত দূর থেকে আসছি, আপনি যদি আমার সঙ্গে একটু দেখা করেন আমার ভাল লাগবে। আমি বলছি যে দেখেন আমি তো খুব ব্যস্ত, আমি তো দেখা করতে পারবো না, দুপুরের টাইমে। বলছে যে আপনি একটু দেখেন, কাজটা সেরে আমার সঙ্গে একটু দেখা করেন, আমি 10 নম্বর থেকে আসি, তখন আমি মিরপুর 2 নম্বর থাকি। এটা বলার পর ঠিক আছে আপনি 10 নম্বর থেকে ঘুরে আসেন। এসে আমাকে আবার ফোন দিচ্ছে, ফোন দিয়ে বললো যে আপনি কই, আমার সঙ্গে একটু দেখা করেন। তখন আমি ঠিক আছে, আপনি হার্ট ফাউন্ডেশনের সামনে যে ওএসবি চক্ষু হাসপাতাল আছে ওইখানে আপনি থাকেন, আমি আসছি। তো ওখান থেকে আমি আসি আর কি। এসে আমি ওকে বলি কি যে আপনি আমাকে চিনবেন কি করে, যেহেতু কেউ কাউকে কখনো দেখি নাই আগে। তখন বললাম যে দেখবেন আমি গ্রিন কালারে একটা ড্রেস পরে যাবো, আমি কিন্তু দেখতে অনেকটা কালো, এটা আমি ফান করলাম। করার পরে আমি তার সামনে দিয়ে হেঁটে আসছি, তখন আমাকে চিনতে পারেনি। তো এক পর্যায়ে আমি ওএসবির সামনে এসে আমি ওকে ফোন দিছি। ফোন দেওয়ার পর আস্তে আস্তে ফোনটা রিসিভ না করে আগে আসছে, এসে আমাকে বলতেছে আপনি কি শামীমা? আমি কি জি আমি শামীমা। তখন বললো কি যে আচ্ছা, তা বলতেছে যে ঠিক আছে আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আমি আচ্ছা, তা এর সুযোগে আবার কলেজের বিষয়গুলো আলাপ করলাম, ও করলো আমিও করলাম। তো এক পর্যায়ে আমাকে বলছে দেখেন আমার না মনটা খুবই খারাপ, আপনি যদি আমার সঙ্গে একটু ঘুরতে যান খুব ভালো লাগবে। আমি বলছি দেখেন আমি তো ঘুরতে যেতে পারবো না, আমি এখনো লাঞ্চ করি নাই। এটা যখন বললাম দেখেন আমার মনটা অনেক খারাপ, তো বারবার বলতেছে। তখন আমাকে বললো কি যে চলেন তাহলে আমরা সিনেমা দেখতে যাই। আমি বললাম দেখেন আমি সিনেমা দেখতে যাই? হ্যাঁ, হলে। আমি বললাম দেখেন আমি সিনেমা দেখি না হলে যে। এটা বলার পরে
ও আমাকে অনেক রিকোয়েস্ট করার পর আমি বলছি ঠিক আছে আপনি এখানে দাঁড়ান, আমি আসছি। এটা বলে বিকল্প একটা মাঠ ছিল তখন, ওই মাঠের ওইখানে দাঁড়িয়ে আছে, আমি বাসায় যেয়ে লাঞ্চ করে পরে আসছি। আসার পর ও দাঁড়ায় আছে, প্রায় ঘন্টা খানিকের মতন দাঁড়ায় আছে। পরে আমাদের বাসায় ছিল কাজের মেয়ে, ও এটা জেনে আমার সঙ্গে সঙ্গে এসে দেখে গেছে যে ছেলেটা দাঁড়ায় আছে, আমি দেখে আসি। পরে এক পর্যায়ে আমরা ঘুরতে গেলাম, প্রথমেই ঘুরতে যাই বেরির পাতে যাই, বেরিবাদে যে এখানে আমরা তামান্না গার্ডেনে যাই, ওখানে যে আমি একটু থামাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে ছেলেটা শামীম, যাকে আপনি চিনেন না, জানেন না, শোনেন না, প্রথম দেখা, হ্যাঁ তার সঙ্গে আপনি বেরিবাদে ঘুরতে যাচ্ছেন বা অন্য কোথাও ঘুরতে যাচ্ছেন, ফোনে যে আপনাদের কথোপকথন গুলো হতো বা আপনাদের যে কথা হতো, তার মধ্যে কি এক ধরনের হার্ট না রিলেশন না না কিচ্ছু না? না না ফোনে তেমন একটু কথাই হতো না। কলেজে জাস্ট একটু একটু জিজ্ঞেস করতো, আমি একটু জিজ্ঞেস করি, এইটুকুনি। তো এটা এই জন্য গেছি যেহেতু আমাকে অনেক রিকোয়েস্ট করছে। আচ্ছা। রিকোয়েস্ট করার পর যেখানে আমার মনটা খুব খারাপ, আমাকে যদি একটু জান আমার মনটা ভাল লাগবে, এটা বলার পরে এই কারণে গেছি। আমার মনে তখন কোনো ধরনের ছিল না। বেরিবাদ তো আসলে মিরপুর থেকে খুব বেশি দূরে না, হ্যাঁ কাছাকাছি। কাছাকাছি। তো ওইখানে যাই, যেমন আমরা তামান্না গার্ডেনে যাই, ওখানে যেয়ে বসে আমরা এগুলো এনে খাই। তো এক পর্যায়ে যে ওয়ান টাইমের গ্লাস গুলা দেয়, ওগুলাকে আমি ঢেলে অর্ধেকটা খেয়ে ওটার মধ্যে একটা রেখে ওর মধ্যে আবার কিছু টুক দিয়ে আমি বললাম এটা আপনি খান। তো দেখি যে খেয়ে ফেললো। তা আমি বললাম যে আপনাকে চিনি না জানি না, আপনি আমার খাওয়াটা খেয়ে ফেললেন। তাই হেসে দিল আর কি। হেসে দেওয়ার পরে এভাবে ঘুরে চলে আসার সময় আমি আবার চশমা পরি, তো তখন চশমাটা খুলে ফেললো চোখ থেকে। খুলে এই কারণে ফেললো যে আমি চোখে দেখি কিনা এটা জানার জন্য। তা বলতে আমি বললাম চশমাটা খুললেন কেন? কি দেখি এমনি এমনি। তা বলতেছে ওইখানে কি লেখা ওইটা পড়তে পারেন? আমি হ্যাঁ কেন পারবো না। তা এইভাবে যায় চলে আসি। তা চলে আসার সময় আমাকে বললো যে আপনি আমাকে ফোন দিলে আমার খুব ভালো লাগবে। তা আমি বললাম যে আমি ফোন দিতাম না। আমি একটু আবারও থামাচ্ছি আপনাকে। সেটা হচ্ছে যে এই যে ছেলেটা, তাকে আপনি হার্টলি ফিল করেন না, এক ধরনের সাধারণ সম্পর্ক, আপনাকে হেল্প করে বলেই আপনি তার সঙ্গে যোগাযোগ রাখেন। তো সেই ছেলেটা আপনাকে একটা জায়গায় নিয়ে গেল, আপনি গেলেন, ভালো কথা, এবং সে আপনার চশমায় হাত দিয়ে খুলে দিচ্ছে। এই যে ব্যাপারগুলো, এগুলোতে আপনি তো এক ধরনের লাইও দিচ্ছেন, তাহলে আপনি তাকে সুযোগ দিচ্ছেন, এবং এই সুযোগ দেওয়ার ব্যাপারে কি আসলে মন থেকে কোনো ব্যাপার কাজ করছিল যে একটু একটু ভালো লাগা বা অন্য না কিছু? না না এ তখনও ধরনের না? কিছু না। তখনও ভালো না লাগলে আপনি একটা ছেলেকে আপনার চোখ থেকে চশমা খুলতে দেবেন, ব্যাপারটা কেমন হয়ে গেল না? না এ ধরনের কিছু আমি চিন্তা ভাবনা করি নেই। আচ্ছা, চিন্তা ভাবনা আসেনি, হয়ে গেছে আসে না। স্পন্টেনিয়াসলি। হ্যাঁ। ওকে, তারপর? এরকম এটা তারপরে আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে আপনি যদি আমাকে ফোন দেন তাহলে আমার খুব ভালো ভালো লাগবে। লাগবে, হ্যাঁ। তা আমি বলছি অনেক রিকোয়েস্ট করবে, আমি বলছি দেখেন আপনার নাম্বারকে আমি ফোন দিতাম না, আর আমার সময় নেই ফোন দেওয়ার। তখন বলতেছে যে না আপনি ফোন দিলে আমার খুব ভালো লাগবে। তখন এক পর্যায়ে বলে ফেলছে আপনার নাম্বারটা পচা, নাম্বার আমি ফোন দিতাম না। চাই ওদিনকে তো চলে যায়, আমি চলে আসি আমার বাসাতে, সে চলে যায় সাভারে। তো মাঝে মাঝে হয় রাত্রে একটু ফোন দেয়, 1-2 মিনিট কথা বলি। আচ্ছা। হাই হ্যালো কেমন আছে, এই জাস্ট এইটুকু না, আর কিচ্ছু না। তাই এক পর্যায়ে আমি যখন ওর সঙ্গে পরিচয় হলো, এটা ছিল নভেম্বরের 5 তারিখ 2007-এর। সোমবারে পরিচয় হয়, মঙ্গলবার বুধবারে যে আমি একটা অ্যাক্সিডেন্ট করি। সেটা হচ্ছে কিরকম, আমি অফিস থেকে যখন আসি রোড পার হতে যে সামনে বাস প্লাস সিএনজি, তখন আমি ওখানে দাঁড়িয়ে পড়ার পর সিএনজিটা আমাকে বাড়ি দিয়ে ফেলে দিয়ে চলে যায়। যখন সিএনজি আমাকে বাড়ি দেয় তখন হাত দিয়ে আমি ওটা ঠেকানোর চেষ্টা করে, তো এক পর্যায়ে আমার হাতটা কেটে যায়, প্লাস আমার মুখটা ঠোঁটের ভিতরে কেটে যায়। তখন আমার মুখ দিয়ে অনেক রক্ত বের হয়। তো ওইখানে পরিচিত একটা লোক ছিল, দৌড়ে এসে আমাকে উঠায় আর কি রাস্তার থেকে। আমি ওই অবস্থা বাসায় চলে যায়, যে আমার বোন তাড়াহুড়া করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তো এই খবরটা আমি তাকে রাত্রে যখন ফোনে আবার জানাই শামীমকে, তো শামীম করে পরের দিন চলে আসে সাভার থেকে আচ্ছা, আমাকে দেখার জন্য। আপনাদের বাড়িতে? না না, আমি তো ঢাকা মিরপুর থাকি, 2 নাম্বার থাকি। আর ওখানে কোথায় থাকতেন? ওখানে মিরপুর 2 নম্বরে কোথায়, মানে হোস্টেল? না, এটা আমার বোনের বাসায়। আপনাদের বাড়িতেও তো এক ধরনের তো বাড়ি নিশ্চয়ই? হ্যাঁ ভাড়া বাড়ি। তো ওই ভাড়া বাড়ি আপনাকে দেখার জন্য চলে আসলো? না ভাড়া বাড়িতে আসেনি, আমি ফোন দেওয়ার পর ও চলে আসছে, জাস্ট বাইরে ওয়েট করছে। ওকে, কি সমস্যা হয়েছে? তো আমি বললাম যে আমার দাঁতে একটু সমস্যা হয়েছে, দাঁতটা ভেঙে গেছে। আসলে দাঁতের সামনের দিকে একটু ভেঙে গেছে, তো ও মনে করছে কি দাঁতটা মনে পড়ে গেছে। তাই এটা করে অফিস না করে ও চলে আসছে। তখন একটা এনজিওতে কাজ করতো। চলে আসার পরে দেখে যে না আমার দাঁত ঠিক আছে, আমার হাতটা কেটে গেছে এবং ঠোঁটটা কেটে গেছে। তাই এরকম আমরা দেখা করলাম। আমরা দেখা করতে যে চলে গেলাম চিড়িয়াখানার দিকে। চিড়িয়াখানা? হ্যাঁ, যেখানে বাসায় তো জিনিসটা জানাই নেই। ওকে, আমাকে দেখে টেকে ও আবার চলে যায় সাভারে। তবে মাঝে মাঝে আলাপ হয়, ও আসে, হয়তো সপ্তাহে 1 দিন আসে সাভার থেকে। আসলে আমরা চলে যায় সংসদ ভবনে, চলে বসে গল্প করি, আবার চলে আসি। তাহলে ওর সাথে আপনার ঘুরতে ভালো লাগছে, তাই তো?
না, ওই যে আমাকে প্রায় বলতো যে আমার মনটা খুবই খারাপ। না না, একটা কথা হচ্ছে একজন মানুষের মন খারাপ হতেই পারে, তার সাথে আপনার না আছে ফ্রেন্ডশিপ, না আছে কোনো কিছু, সে শুধুমাত্র আপনাকে হেল্প করে এবং সেজন্য আপনি তার সাথে ঘুরে বেড়াবেন, ব্যাপারটা তো এরকম না। নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার ছিল। হেল্প সে আমাকে তো করেনি এখন পর্যন্ত। এখন পর্যন্ত হেল্পই করেনি? না, হেল্প করেনি এরকম একটা ছেলের সঙ্গে আপনি ঘুরে বেড়াবেন, ব্যাপারটা কেমন একটু হয়ে যায় না? আমরা নিশ্চয়ই মনের দিক থেকে কোনো না কোনো সাপোর্ট ছিল, আস্তে আস্তে এক ধরনের ভালো লাগা তৈরি হচ্ছে, আমি সেটাই বলতে চাচ্ছি। ওকে, এরকম তা ঘুরতে যায় যে যতবার সে আসে আমার সঙ্গে দেখা করতে, চলে যাওয়ার সময় আমি তাকে একটা জুস কিনে দেই। জুস কিনে দেয়, ও আস্তে চলে যায় খেতে খেতে বাদ দেয়, আমি আমার বাসায় চলে আসি। জুস খেতে খেতে বাসায় যাও বাবু, এরকম একটা ব্যাপার? না না না, আসলে আমি তো মাঠের কাছে চলে আসি, আমি ওইখান থেকে কিনে দিলে মাঠ দিয়ে খেতে খেতে চলে যায়। আচ্ছা আচ্ছা। তখন তো মাঠ ছিল, এখন না এটাই মাঠ নেই। তো এক পর্যায়ে পর আমাকে প্রপোজ করে। দাঁড়ান, জুসের পরে খুব দ্রুত গতিতে প্রপোজ চলে আসছে। প্রপোজ কি কবে নাগাদ করলো, কিভাবে করলো, এটা তো ডেটটা আমার মনে নেই, দেখা যায় এইভাবে তো 2-1 মাস চলে গেছে আমাদের ঘোরাফেরাতে। হ্যাঁ, প্রপোজ করলে পরে আমি তখন বলে কে দেখেন আমার এখন এগুলো না না না, এরপরে 2-3 সপ্তাহ যাওয়ার পর আমাকে খুব রিকোয়েস্ট করে তুমি বলার জন্য। আমি তাকে কখনো তুমি বলতে রাজি না। তখন বললে দেখেন তুমি বলে না, আপনি কথা বললে আমার ভালো লাগবে না। তখন আপনি বললো না, রাগ করে একটু। দেখো যে রাগ করলে পরে আমি আস্তে আস্তে 1 মাস পর তুমি বলা আরম্ভ করি। এইভাবেই চলতে থাকে। তো এক পর্যায়ে একটু একটু দুজনের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। তখন আমি বললাম যে দেখেন আমার এই ধরনের প্রেম করার বয়স নেই, যদি করতে হয় আমি সরাসরি বিয়ে করব। তখন আপনার বয়স কত ছিল? 25-26 হবে এরকম। 25-26-এ প্রেম করার বয়স থাকে না। এটা আপনার বিলিভের জায়গা থেকে আপনার মতো করে আপনি বলেছেন। ওকে, তারপর? না, এটা আমি আবার কেন বললাম, আমার চিন্তাধারা ছিল আমি কখনো জীবনে বিয়ে করব না। আপনি বিয়ে করবেন না? হ্যাঁ, এটা চিন্তাধারা ছিল। তখন আমার বড় ভাই প্লাস আমার মা খুব আমাকে চাপ সৃষ্টি করে। আপনার বড় বোনদের কত বছর বয়সে বিয়ে হয়েছে? ওনাদের 12 বছর বয়সে বিয়ে গেছে। 12 বছর বয়সে বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। তারপরে আপনি 25 বছর পর্যন্ত ফাইট করে আছেন যে না আমি বিয়ে করবো না? এটা আমি চিন্তাধারা ছিল, অনেক প্রপোজ আসতো, আমার ভাইকে আমি না করে দিতাম। আচ্ছা আচ্ছা। স্বামীর সঙ্গে আবার পরিচয় হয়ে যায়, তখন আমি চিন্তা করলাম যে ছেলেটা হয়তো খুবই ভালো কথাবার্তা, খুব ভালো নরম, একদম আস্তে আস্তে কথা বলে ভালো। তখন এটা বলার পর তো বললো যে ঠিক আছে, ও এক পর্যায়ে রাজি, প্রেম করতে হবে না, আমি বিয়ে করব। হ্যাঁ, এটা বলার পরে তখন আমি বললাম ঠিক আছে, তো আমার ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য তো আমাকে একটা ছবি দিল, ওর ছবি দেওয়ার পর আমি আমার ফ্যামিলিকে দেখাইলাম। তো দেখানোর পর আমার মা বলল যে এত দূরে একটা ছেলে, তোমার ভাই রাজি হবে না, যেহেতু আমার গার্জিয়ান তোমার বড় ভাই। তখন আমার ভাবিকে বললে আমার ভাবি ছবিটা নিয়ে আমার ভাইকে দেখালে এবার আমার ভাই ছবিটা না দেখে ফেলে দেয়। ভাবি অনেক বুঝাইলো ভাইকে, কিন্তু ভাই রাজি না, যত দূরে আমি দিব না, আর দরকার কি আছে। আমি ভাবিকে বললাম যে ভাবি, আমি আর যাই করি আপনাদের মুখে কখনো আমি চুনকালি দিব না। এটা আমি বললাম, আমার আম্মাকে বললাম যে তোমরা আমাকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করো না। এইটা নিয়ে আর কোনো কথাবার্তা হয় না, এভাবেই থাকে। তা আমি এদিকে আবার আমার মেজো দুলাভাই একটা ছেলে ঠিক করে আমার জন্য। আর ছেলে ঠিক করলে ছেলেটা আমাকে দেখো, ঈদে বাড়ি যায় তখন ছেলেটা আমাকে দেখে। আমার ভাই আবার এইখানে রাজি, যেহেতু আমাদের এলাকার ছেলে ভালো হবে এটা জানা। তখন আমি বললাম যে প্রসঙ্গে আমার সঙ্গে কোনো কথা বললেন না। আচ্ছা, আমি একটু অল্প মাঝখানে আপনাকে থামাচ্ছি। সেটা হচ্ছে আপনাদের এলাকাটা আসলে কোথায়, গ্রামের বাড়িটা কোথায়? আমাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ। আঞ্চলিকতা একটু টান আছে আপনার ভাষার মধ্যে, শুনতে ভালোই লাগছে। যেমন গ্রামকে গিরাম, হ্যাঁ এই গ্রামই বলে তো না? আমাদের আসলে ওদিকে গ্রামই বলে। ভালো লাগছে শুনতে এবং সত্যি সত্যি ভালো লাগছে। হ্যাঁ, তারপর আমার কথার মধ্যে সিলেট প্লাস আমাদের এলাকার দুটাই টান চলে আসে। সিলেট, যেমন সিলেটকে আপনারা সকে আপনারা চ বলছেন, সমস্যা ঠিক বলবো না, এটা যদি আঞ্চলিক হয়ে থাকে তাহলে ইটস ওকে, ভেরি ভেরি নাইস। দুইটাই টান চলে আসে আমার কথা। সিলেট কেন চলে আসে? কারণ সিলেটও বোধহয় আপনার জীবনের সাথে জড়িয়ে আছে না? হ্যাঁ, পরবর্তী জীবনে আমার সিলেটে। আচ্ছা, তাহলে এই জন্য সিলেটের একটু টানও চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ, তারপর? তো ওই ছেলেটা যখন দেখে আমার দুলাভাই যেটা ঠিক করে, তা আমার ভাই ছিল এটার জন্য রাজি আর কি। এই জন্য ওর ছবিটা দেখেনি কখনো, না দেখলে পরে তা আমার কাছে বলে যে ওই ছেলেটা তোকে দেখছে, পছন্দ করে, তারা তো আমাদের খুব ধরছে। তো এটা বললে পরে আমি বলছি যে আপনি এ প্রসঙ্গে আমার সঙ্গে কোনো আলাপ করেন না। আমার ভাইকে বললাম, আমার ভাই একদিন ফোন দিল, এটা আমি বললাম। বলার পরে এটা আবার শামীমকে আমি জানাই যে এই ঘটনা আমাদের ফ্যামিলি থেকে চলছে। তখন ও বললো কি যে তুমি যদি আমার সাথে বেইমানি করো ফল কিন্তু ভালো হবে না, এটা আমাকে শামীম বললো। বলার পরে আমার সিদ্ধান্ত অটুট, একদম আমার সিদ্ধান্ত থেকে আমি নড়চড় না। পরে এক পর্যায়ে আমার ভাই 1-1.5 মাস পর আমাকে বাসায় ডেকে বলছে কি যে ছেলেটাকে আমার সঙ্গে দেখা করতে বলিস।
তখন শামীমকে আমি জিনিসটা জানানোর পরে শামীম ভয় পায় প্রথমে, যে তোমার ভাইয়ের সঙ্গে সামনে আমি যেতাম না, কি জিজ্ঞাসা করবে কি বলবো, আমি যেতাম না। পরে আমি বলছি, ঠিক আছে যেও, আমি সঙ্গে যাব। তখন আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে আসে, মিরপুরে আসে সাভার থেকে। বাসায় আমি নিয়ে যাই, কিন্তু আমি রুমে যাই না। আমার ভাইয়ের সঙ্গে কথাবার্তা হয়, আমার ভাইয়ের সঙ্গে এক পর্যায়ে কথাবার্তা কি হয় ওটা আমি তখন জানতে পারি না, কিন্তু পরে তার কাছ থেকে আমি জেনে নিই। ও বললো কি যে ঠিক আছে, আমি ভাইয়ের সঙ্গে আলাপ করছি, ভাইয়া বলছে এদের একজন গার্জিয়ান আনতে, মানে স্বামীদের পক্ষ থেকে। আমি আবার জিজ্ঞাসা করলাম যে কাকে আনতা? বলছে যে আমার ছোট বোনের স্বামী, যদিও সে সম্পর্কে ছোট কিন্তু বয়সের দিকে বড়, তাকে আমি নিয়ে আসবো। ভাইয়াকে কথা দিছি, সে 1 মাস পর আমার সঙ্গে আসবে, এসে দেখা করবে। তো এভাবে যেতে থাকে। তার মাঝখানে আবার আমার বড় আপা শামীমকে দেখতে চায়, বলে কি যে তুই একদিন বাসায় নিয়ে আসিস। তখন আমি বাসায় নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আমার আপা ওকে রান্না টান্না করে খাওয়ায়, পরে চলে যায়। 1 মাস পরে ওর ভগ্নিপতিকে নিয়ে আসে। নিয়ে আসার পর আমার ভাইয়ের সঙ্গে কথা হয়। কথা হওয়ার এক পর্যায়ে ওর আব্বার সঙ্গে আলাপ করে বিয়ের ডেটটা ঠিক করে রাখে। ছেলে কি করতো? এনজিওতে চাকরি করতো। সবার একটি। আপনি প্রফেশনাল টিচার ছিলেন? না, তখন আমি টিচার না, তখন আমি ঢাকায় একটা আমার এক আত্মীয় মানে অফিসে বসে কাজ করতাম। এটা ছিল একটা ছাপাখানা। তারপরে বিয়েটা ঠিক করে রেখে দেয়। পরে আমি জানতে পারি যে বিয়ে কত ঠিক করলো, কোন তারিখে। তো বললো যে এটা 16 এপ্রিল। তাই আমি বললাম তুমি 16 এপ্রিল না দিয়ে যদি 14 এপ্রিল দিতা তাহলে ভালো হতো। বললো কেন? ওই দিনকে পয়লা বৈশাখ ছিল, পয়লা বৈশাখে একটা দেশে একটা ভালো অনুষ্ঠান হয়, যেহেতু পয়লা বৈশাখ পালন করে, আমাদের বিয়ের অনুষ্ঠানটা ওইভাবে আমরা পালন করতে পারতাম। তাই বলছে না, 1-2 দিনের জন্য কি সমস্যা হবে? তা ঠিক আছে। এইভাবে 1 মাস বিয়ে ঠিক হয়ে থাকে। এভাবে ও সাভার থেকে ঢাকায় চলে আসে। ও একটা গার্মেন্টস এর স্টোরের দায়িত্ব গ্রহণ করে। ওইখানে 1 নম্বর একটা বাসা নেয়। তখন বাসা নিলে তো এখন ওর সংসারে আসবাবপত্র বলতে কিচ্ছুই ছিল না, যেহেতু ব্যাচেলার ছিল। একটা বিছনা, একটা বালিশ, এগুলাই ছিল। তখন আমি বাসার থেকে কিছু যা যা লাগে আর কি, রান্না বান্নার কাজে হাঁড়ি পাতিল এগুলা বাসার থেকে দিয়ে দিই। যেহেতু বিয়ে ঠিক হয়ে রয়েছে, আমি মাঝে যেতাম, হয়তো 1 সপ্তাহ পর একদিন যেয়ে একটু রান্না করে দিয়ে আসতাম। আবার কখনো বাসার থেকে একটু তরকারি দিয়ে আসতাম। মানে বিয়ে ঠিক হয়েছে এবং আপনাদের মধ্যে সম্পর্কটা একটু গভীর হচ্ছে ধীরে ধীরে। তা আমি রান্না করে দিয়ে আসতাম, যেহেতু ছেলে মানুষ রান্না করতে পারে না। আপনি ওর বাসায় যেতেন? হ্যাঁ, এখানে এটা ছিল কোয়ার্টার বাসা, ফ্যামিলি বাসা নিয়ে থাকতো। ও কি ফ্যামিলি বাসায় থাকতো? না, ও একটা রুম নিয়ে থাকতো। বাসাটা ছিল কোয়ার্টার, এখন অন্যরা ফ্যামিলি বাসা আর কি। ও কি সাবলেটে থাকতো? ও সাবলেট না, একটা রুম নিয়ে থাকতো, যে ওইখানে আমরা বিয়ের পরে উঠবো। এবং এই বাসাতে আপনি ও একা থাকা অবস্থায় যেতেন বিয়ের আগেই? মাঝে মাঝে হয়তো সপ্তাহে যে একদিন রান্না করে দিয়ে আসতাম। এভাবে যায়। তার এক পর্যায়ে চলে আসে 16 এপ্রিল। এর আগে ওর আম্মার সঙ্গে আমি ফোনে কথা বলি, ওর ছোট ভাইয়ের সঙ্গে কথা বলি, ওর বোনের সঙ্গে কথা বলি, ফোনে কথা বলি। তা ওর আম্মা আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? এটা জিজ্ঞেস করলে আমি হ্যাঁ পারি। আমি তাই এটা জিজ্ঞেস করা এইভাবে আমি সবার সঙ্গে টুকটাক কথা বলছি, কিন্তু ওর আব্বার সঙ্গে কখনো আমি কথা বলিনি। মানে আপনার হবু শ্বশুর? হ্যাঁ, ওনার সঙ্গে কথা বলিনি। এক পর্যায়ে বিয়ের আগে দেখা যাচ্ছে ওর ছোট বোন আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে তোমার পায়ের মাপ কত। এভাবে যায়। দেখা যাচ্ছে তখন আমি যে চাকরি করে আমি কিছু টাকা জমাই, বেশি না, 25,000 টাকার মতন জমাই ব্যাংকে। আমি একটা অ্যাকাউন্ট খুলি। স্বামীমের আবার একটা চাকরি ছিল, তো সামান্য বেতন পাইতো, ও কিভাবে কি দিবে। আমি বললাম যে বিয়ের আগে আমি ওকে একটা পাঞ্জাবি গিফট করলাম। পাঞ্জাবি অন্যসহ গিফট করলাম বিয়ের আগে, যে তুমি এটা বিয়ের সময় পরে আসবে। আর আমি গোপনে 5,000 টাকা ব্যাংক থেকে তুলে আমার আপাকে বললি কি যে এটা শামীম টাকাটা দিছে, আমার হাতের মাপ দিয়ে একটা আংটি বানাতে বলছে, কিন্তু টাকাটা দিছে আমি। এটা দেওয়ার পর আমি আমার আপা যে জুয়েলারি দোকান থেকে একটা আংটি নিয়ে আসি। আচ্ছা, এখানে শামীমের কি একেবারেই সামর্থ্য ছিল না এই জিনিসগুলো এফোর্ড করার মতো? না, ও তো চাকরি করতো, 4-5 হাজার টাকা স্যালারি পেত মাত্র। আর আপনি তখন কত পেতেন? তখন আমি পেতাম, আমি চাকরি পেয়ে আমার টাকা আমার খরচ হইতো না, কারণ আমি প্রতিদিন আমি বাইরে কাছে টাকা নিতাম। এবং যা পেতেন আপনি মোটামুটি সেভিংস করতেন? হ্যাঁ, এইটাই করতাম। মানে স্বামীমদের বাড়ি ছিল আবার ছাতক, সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট। এটা তো ওইখান থেকে যেহেতু সব লোকজন আসবে, তা এখানে আমার ভাই আমাকে জিজ্ঞেস করছে ওরা কতজন আসবে। তা আমি স্বামীমকে জিজ্ঞেস করছি তোমরা কতজন আসবা। তা বলছে 5-7 জন আসবে। আমি কেন? বলছে যে কাবিন দেওয়া হবে আমাদের, যে 5-7 জন আসুক। আমার ভাই আবার 100 জনের অ্যারেঞ্জমেন্ট করছে, যেহেতু ঢাকায় 300 জন আমাদের অনেক। ও এক পর্যায়ে আসছে,
চাচা, তারপর ওর আব্বা, ফুফা, এভাবে কয়েকজন আসছে। ওর 2 ভগ্নিপতি আসছে, ভগ্নিপতির বন্ধুরা সব মিলে প্রায় 10 জন 12 জনের মতন আসছে। দুপুরে এসে ওর ছোট ভাই আসছে আমাদের বাসায়, এসে একটা শাড়ি দিয়ে গেছে, শুধু একটা শাড়ি। তার শাড়ি দিয়ে গেলে আমি আবার ওই আংটিটা ওর হাতে দিয়ে দিছি, যে এটা দিয়ে তোমার ভাইয়ের কাছে দিয়ে দিও, মানে ও আসার সময় যেন এটা সাথে করে নিয়ে আসে। হ্যাঁ, পরে ওর ভাইয়ের কাছে দিয়ে দিল, এটা আবার নিয়ে ওর আব্বাকে দিয়ে দিচ্ছ, যাতে এটা দেখে আমার শ্বশুর দেখে যাতে আমাকে পড়াইতে পারে। তাই এক পর্যায়ে ওরা সন্ধ্যার সময় সবাই আসছে, আসার পরে রাত্রে এটা আমাদের কাবিন হয়ে গেছে। কত টাকা দেনমোহর রেখে কাবিন হলো? বেশি না, সামান্য 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা? হ্যাঁ। কত সালে? এটা হচ্ছে 2008-এর 16 এপ্রিল। 2 লক্ষ টাকাকে আপনি সামান্য বলছেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার এক্সপেকটেশন কত ছিল, কত হলে ঠিক হতো? বর্তমানে আপনি ওই সময় বলেন, আপনি ওই সময় কি এক্সপেক্ট করেছিলেন? কত হলে? আমার ধারণা ছিল 5 লক্ষ টাকা হবে। 5 লক্ষ টাকা হবে। আচ্ছা, ওকে, তারপর? এটা যে কামিনী এটা দিছে এটা তো আমি জানি না। এটা কামিন হয়ে যায়, এক পর্যায়ে সবাই চলে যায় আর কি। ওরা আবার রাত্রে গাড়িতে চলে যাবে, ওরা এসে আর কি হোটেলে ওঠে আর কি। পরে রাত্রে সবাই আবার চলে যাবে, তো মুহূর্তে স্বামীও চলে যেতে চায়। তখন আমাদের বাসা ছিল 5 তলায়। চলে যেতে চাওয়ার সময় আমার ভাই ওকে রেখে দেয়, যে আজকের দিনে তোমার যেতে হবে না। তাই ওইভাবে থাকে। তাই আমাদের তো বিয়ে হয়ে যায়, ওইভাবে থাকে। পরের দিনকে আমরা 2 জনে কলেজে যাই। কলেজে যাই, এই কারণে আমাদের পরীক্ষার ডেট পড়ে গেছে। এটা জেনে আমরা অ্যাডমিট কার্ড আনার জন্য কলেজে যাই। আপনি এবং শামীম? হ্যাঁ, 2 জনে কলেজে যাই। পরে ওদিনকে বলে যে তুমি বাসায় চলে আসো। তা বাসায় যে চলে যাবো, আমাদের আসলে কিছুই নেই। তা আমি করলাম কি, আমার আপার সঙ্গে নিয়ে আমি একটা জাজিম, তারপরে টুকিটাকি জিনিসগুলো কিনলাম, সংসারে যেগুলো লাগবে টুকিটাকি কিনে, ওটা আমার আপা প্লাস আমার ভাগ্নি এগুলা নিয়ে আমরা বাসায় যে ওইখানে বাসায় চলে গেলাম। পরের দিনকে আবার বাসার থেকে একটা টিভি দিল আমাকে, টিভিটা নিতে আসলাম। এটা স্বামী প্লাস আমি 2 জনে আসি, এসে এটা নিয়ে গেলাম। তা আমার বিয়ে হলো 16 তারিখে, আর আমার পরীক্ষা হচ্ছে 20 তারিখে। তখন আমরা 2 জন যাই পরীক্ষা দিতে। আমি পরীক্ষাটা ঠিক মতন দিই, কিন্তু ও 2টা পরীক্ষা দিয়ে আর দেয় না। একবার যে আমাদের এইভাবে সংসার চলতে থাকে। প্রায় 1 মাস 1.5 মাস পর আমার শ্বশুর বাড়ির থেকে লোক আসে। কে কে আসে? এটা হচ্ছে ওর চাচাতো বোন, চাচাতো ভাই, ওর নিজের ভাই, নিজের বোন, আর ছোট বোনের আবার একটা বাচ্চা, তাকে নিয়ে আসে। ওর ছোট বোন আবার ওকে ফোন দিয়ে বলে যে তোমার জন্য না একটা ড্রেস বানিয়ে নিয়ে আসতেছে। তো ও শুধুমাত্র বিয়েতে আমাকে একটা শুধু শাড়ি দিছে, আর কিচ্ছুই দেয়নি। এক পর্যায়ে আমার নোটা আসলে ওরা থাকে, আমি রান্না বান্না করে আয়োজন করে ওদের আপ্যায়ন করে, এদিকে বলতেছে যে ভাবি তোমার জন্য একটা জামা নিয়ে আসছি। আমি বলছি, জামাটা আমাকে দেখায়। তা জামাটা ছিল এরকম যে আগের দিনে যে শাড়িগুলা ছিল না, ওই যে কাতান শাড়িটা কেটে একটা জামা, শুধু একটা কামিজ বানিয়ে নিয়ে আসছে আমার জন্য। এখানে নাই সালোয়ার নাই ওড়না, কোনোটাই নেই, শুধু শাড়ি কেটে নিয়ে আসছে। এটা আমাদের পরার অভ্যাস আসলে নেই কখনো। তা আমি শুধু বললাম কি যে তুমি কষ্ট করে এটা আনছো কেন? আসলে তো আমি সামনে এবং পিছনে গলাটা পরি না কখনো, এটা শুধু বললাম। আমি সব পরি পিছনের দিক দিয়ে একটু উঠাইয়ে, কলার থাকে বা এমনি উঠাই দিয়ে পরি, আমি পিছনে করে গলা ব্যবহার করি না। তাই আমি এতভাবে বলিনি, আমি শুধু বলছি তুমি কষ্ট করে আনছো কেন? আমি তো আসলে পিছনে গলাটা পরি না, শাড়ি কেটে আনছি, এটাও আমি তাকে বলি নাই। না বললে পর্যন্ত ও চলে যাওয়ার পর ওর ভাইকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে যে যেরকম মনে করছিলাম ভাবি হয়তো সেরকম না। এটা যখন বলছে তখন আমার স্বামী তখন আমার সঙ্গে এই নিয়ে কথা কাটাকাটি করছে। আপনার সঙ্গে পারিবারিক ভাবে বিরোধের প্রথম পর্বে রয়েছে, এটা হচ্ছে একেবারে ননদের কথা শুনে। হ্যাঁ, জিনিসটা কিন্তু আমি রেখে দিছি। তারপরে তুমি কেন এই কথাটা বললা? ও তো খুব মাইন্ডে নিচ্ছে। আমি তো তাকে কিছু হাট করার মতন কিছুই বলি নাই, আমি তো শুধু জাস্ট এটা বলছি। আমি বলছি যে দরকার কি ছিল ছোট মানুষ আনার জন্য, আমার জন্য একটা গোলাপ ফুল নিয়ে আসতো আমার জন্য, এটা বলছি। এটা বলার পর এক পর্যায়ে আবার একটা থাপ্পড় মারে আর কি মুখে। প্রথম এটা বিয়ের 1-1.5 মাস পরে আমার প্রথমে একটা থাপ্পড় মারে, নিজের বোনের কথা শুনে। হ্যাঁ, তারপর মারলে পরে জিনিসটা আমার খুব খারাপ লাগে। কান্নাকাটি করার পর বলি যে দেখো আমাদের কিন্তু শাড়ি কেটে জামা পরার অভ্যাসটা নেই কখনো, কারণ আমি কখনো কোনো অভাবে মানুষ হইনি। এটা শুধু আমি তাকে বললাম। এভাবে যেতে থাকে। আমার বিয়ের 21 দিন পরে আমার শ্বশুর মারা যায়। শ্বশুরের আবার বুকে পেইন ছিল প্রচন্ড। আমার শ্বশুর মারা যাওয়ার পরে ফোন আসো এখান থেকে, তখন আমরা যাই আর যাওয়ার পরে উনি যখন মারা যান
তখন আমাকে প্রথমেই নিয়ে যায় শ্বশুরবাড়ি। ওইটা ওকে। আমাকে উঠাই দেওয়ার কথা ছিল, আর উঠানো হয়নি। পরে প্রথম আমাকে শ্বশুরবাড়ি নিয়ে যায়, তখন তো আমার শ্বশুর মারা গেছেন আর কি। জি। তো সেই অবস্থা আমি যাই, তো ওইখানের ভাষাটার সাথে আসলে আমি বুঝি না, ওটা ভাষা একটু অন্যরকম ছিল। যেরকম অনেকে একে মরা বাড়ি, আর দ্বিতীয়ত নতুন বউ, ওরা অনেক লোকজন আসে দেখতে আমাকে। দেখলে কেউ এসে কোনে জি কোনে বউ বলে, তা আমি বলি কি বলে এটা, আমি কখনো এই ধরনের ভাষা শুনি নাই। আসলে আমি খুব চুপ করে বসে থাকি, যেহেতু আমি কথা বুঝি না, কিছুই বুঝি না। আর যেহেতু একটা নতুন পরিবেশে আসছে, আমি বুঝি না, চুপচাপ করে থাকি। এবার যায়, পরে আমরা 7 দিন পরে চলে আসি। তখন আবার আমরা একসঙ্গে একটা জব করতাম। ওকে। এটা ছিল সেনা শপিং মল। ও ওখানে জব করতো, আমিও করতাম। ও ছিল পজে, আমি ছিলাম সার্ভিস সেকশনে, দুজনে এখানে জব করতাম। এভাবে আমাদের সংসার ভালোই যায় আর কি, চলতে থাকে। এই চটটা খাওয়ার পরেও হ্যাঁ, না আমি না কিছু মনে করি না, ও যাই করুক না, আমি কিছু মনে করি না। ওকে। কারণ ওর প্রতি যে আমার একটা গভীর ভালোবাসা ছিল, এর জন্য আমি কিছু মনে করি না। এভাবে আমাদের সংসার যেতে থাকে। তো যেহেতু কোয়ার্টার বাসা থাকা আমার অভ্যাস নেই কখনো, যেহেতু দুজনের সামান্য স্যালারি পেতো, আমার সংসার চলতে একটু সমস্যা হয়ে যেত। তা আমি মাঝে মাঝে আমার ভাইকে ফোন দিলে আমার ভাই টাকা দিয়ে আসতো আমাকে। তা ওই দিনকে ওই রকমই হয়েছে। আমার ভাইকে ফোন দিয়েছেন, আমার ভাই বলছে কি ঠিক আছে তুমি নিচে নেমে এসে টাকাটা নিয়ে যাও। তো দুপুরের সময় আমি রান্না চড়াইছি, রান্নাটা রেখে আমি গেছি। আর একদিকে অন্য একটা মহিলা আমার রান্নাটা রেখে চুলাটা নিয়ে গেছে আর কি, নিয়ে রান্না শুরু করছে। মানে কি একজনের জিনিসটা আরেকজন টানাটানি করে ব্যাপারটা? না, চুলাটা কোয়ার্টার বাসা ছিল, তো অনেকগুলা 4টা চুলা, দেখা যাচ্ছে 5-7টা ফ্যামিলি রান্না। সেটাই তো বলছি যে একজনের চুলা আরেকজন রান্না করে এবং টানা হেঁচড়া হয় একটা। হ্যাঁ, তো দেখা যাচ্ছে আমি তো নিচে গেছি টাকা আনতে, আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে, আমার চুলাটা উনি রান্না করতেছে, আমি কিন্তু রান্নাটা শেষ করে পারিনি। তখন একবার যে এটা নিয়ে উনি কথা কাটাকাটি হয়েছে। তো আমার হাজবেন্ড স্বামী তখন এটা না শুনে না যাচাই করে একবার যাবার খুব মারে। আপনার হাজবেন্ড মারে? কাকে? আমাকে। যে কেন তুমি কথা বলতে গেলা এই চুলার ব্যাপারগুলো নিয়ে? হ্যাঁ, ও বললো ওর কথা হচ্ছে তুমি কেন কথা বলতে গেলা, সে যাই করুক তুমি কেন কথা বলতে গেল। তা আমি বললাম আমার রান্নাটা যেহেতু আমি রান্না করতেছি, সে কেন এই করে রাখবে। ওর কথা হচ্ছে তুমি কেন কথা বলতে গেলা তাদের সঙ্গে, এটা হচ্ছে আমার অপরাধ। আর একদিনও এরকম ওই চুলা নিয়ে এরকম হয়েছে, আমি রান্না করতেছি, তা একটা জায়গা পরিষ্কার করে এক মহিলা আমার রান্নার উপর দিয়ে একটা যে কাপড়, মানে ঘরটার মোছা যে কাপড়টা, ওটা রেখে ওখানে গিরিল ছিল, গিরিলে রাখতে যায়। তো এটা আমি বললাম যে আপনি নিচে রাখেন, এটা পরে আমি রেখে দেবো। এক পর্যায়ে মহিলা খুব চিৎকার চেঁচামেচি করে ওঠে। এটা আবার স্বামী শুনতে পায়, শুনতে যাওয়ার পরে এদিকে ওদিনকে আমার প্রচন্ড মারলে পরে পাশে ছিল আর এক লোক, সে ছিল একটি হিন্দু। সে আবার বললো কি যে আপনি যে আপনার বউকে পিটাচ্ছেন, যাকে নিয়ে কথা কাটাকাটি হয়েছে, দেখেন তো তার হাজবেন্ড তাকে কিছু বলছে না, তো তাকে কিছু বলছে না, তা আপনি কেন একে মারছেন, অন্যায় তো ওই মহিলার, আপনি মারলেন। ওর কথা হচ্ছে ও কথা বলতে কেন গেল, ও কিচ্ছু বলবে না, ও যে যা বলুক। এক ধরনের মানে স্বৈরাচারী আচরণ তার মধ্যে দেখতে পাচ্ছি। ও হচ্ছে একটু একরুকা টাইপের, কেউ কিছু বললে ওর মাইন্ডে লাগে, অল্পতে আপসেট হয়ে যায়, এমন একটা ব্যক্তি আর কি। প্রিয় শ্রোতা, আমরা কিন্তু গল্পের একটা মোড়ে এসে দাঁড়িয়েছি। আমরা যে মানুষটিকে চিনতাম, শামীমকে, যে শামীমটাকে চিনতাম, সেই শামীম কিন্তু ধীরে ধীরে বদলে যাচ্ছে। এবং এই বদলানো মানুষটি শেষ পর্যন্ত কতটা ভয়াবহ করতে পারে একজন মানুষের জীবনকে, সেটা আপনারা আজকে মুক্তার জীবনের গল্পের একেবারে শেষ পর্যন্ত থাকলেই বুঝবেন। তারপরে ওইটা এই রান্নাটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার হাজবেন্ড আমাকে মারে আর কি। পরে ওইটা আবার আমার ভাইকে জানানো হয়, আমার বড় ভাইকে জানানো হয়। কে জানায় এটা? এটা হ্যাঁ জানাই, পরে আমিও জানাই। মানে এসব ঘটনা আসলে চাপা থাকে না, কোনো না কোনো ভাবে জেনে যায়। এটা ফোনের মাধ্যমে জানানো হয় ভাইকে। ভাই আসে বাসায়, আসার পরে তারপরে আমার ভাই ও বলে কি যে তুমি কেন কথা বললা, এই কারণে মারছে। তা আমার ভাই শেষ পর্যন্ত এটা মিউচুয়াল করে দিয়ে চলে যায়। তারপরে আমি কখনো তার প্রতি রাগ করে থাকতে পারি না, যেহেতু সে আমার হাজবেন্ড। আপনার জীবনে কি উনি প্রথম পুরুষ ছিলেন? হ্যাঁ, এটাই ভাবি যে সে আমার স্বামী। আর এখন যতই আমি চলি না কেন সমাজে, আমার কিন্তু ওই পরিচয় নিয়ে চলতে হবে, যেহেতু সে আমার স্বামী। আমি বাপের বাড়ির পরিচয় দিয়ে বেশি একটা চলতে পারবো না, এটা আমি মনে করি। আবার তাকেও এই কথাটা বলি। তো একবার যেভাবে আমাদের আবার হাসি খুশি সংসারে চলে সবসময়ের জন্য, যেতে যেতে আমার পরীক্ষার রেজাল্ট দেয়, তখন আমি পাশ করি আর কি। আমার ফাইনাল পরীক্ষার জন্য আবার প্রস্তুতি নিতে থাকি। তো এক পর্যায়ে আমার এই ছোট ননদ, যে ননদের কথা শুনে আমাকে প্রথম গায়ে হাত তুলে, তার পরামর্শেও আমাকে সিলেট নিয়ে চিন্তা ভাবনা করে
যেতাম। সিলেট কি ওদের ওদের নিজেদের বাড়ি? না, ওখানে ভাড়া বাসা থাকতো। ও বাড়ি তো সাতকে পড়ছে, আচ্ছা, সুনামগঞ্জ। সিলেট থেকে আরো 1-1.5 ঘন্টা লাগে যেতে। ওটা হচ্ছে ওদের নিজেদের বাড়ি, তাই তো? হ্যাঁ, তো ওইখানে চিন্তা ভাবনা করে তাও বলে কি ঠিক আছে এখানে ভাবিকে একটা জব দিয়ে নিয়ে আসি। আচ্ছা, তখন আমাকে একটা জব দেয় মার্কেটিং অফিসারে। মানে সিলেটে? হ্যাঁ, ওকে, এটার ভিতরে চাকরিটা ছিল জিমনেশিয়ান, মেয়েদের জন্য। মেয়েদের এটা- জিমনেশিয়াম। হ্যাঁ, এটা জাস্ট মার্কেটিং এর কাজটা আমাকে করতে হবে। ওকে, তো এক পর্যায়ে এরকম আমার এই ঢাকার চাকরিটাও আছে, আর এই জন্য এটার জন্য ইন্টারভিউ দিতে আমাকে সিলেট যেতে হলো। হুম হুম, তা ও আমাদের রাত্রে আমাকে গাড়িতে উঠায় দেয়, আমি একা একা চলে যাই, আমি চিনি না। তারপরে চলে যায়, চলে যাওয়ার পর আমার ননদের হাজবেন্ড আমাকে রিসিভ করে নিয়ে যায় বাসায়। তো আমি ইন্টারভিউ দিয়ে আবার রাত্রে ব্যাক করি, দিনটুকু থেকে চলে আসি রাত্রে। চলে আসার পর ওইখানে আমার চাকরিটা হয়ে যায়, হয়ে যাওয়ার পর এখন আমাকে জয়েন করতে বলে। জি, আর যে জয়েন করার জন্য ওখান থেকে তারা দিচ্ছে, আর এখান থেকে শপিং মলের ওখান থেকে আমাকে ছাড়বে না। হুম হুম হুম, তাই চাকরির টাকাটা আমি পেতাম, যে টাকাটা পেতাম সম্পূর্ণ টাকা ওকে ধরে দিয়ে দিতাম। আমি একটা টাকা আমার কাছে রাখতাম না কখনো। হাজবেন্ডকে দিয়ে দিতেন? হ্যাঁ, ওকে দিতাম। যেতে থাকে তাই ওদিক দিয়ে তারা দেয় জয়েন করার জন্য, আর এদিক দিয়ে আবার ছাড়বে না। আর এটার আবার উদ্বোধনী অনুষ্ঠান হবে, হুম হুম, এটার জন্য অনেক লোক ইনভাইট করা হয়েছে, দেশের বাইরে। এখন ওখানে যেতে হবে আমাকে। আর একবার আমি ওখানে আবার গেলাম, যার পরে রাত্রে যাই, আবার দিনে চলে এসে অনুষ্ঠানে অ্যাটেন্ড করে চলে আসি। ওকে, ওদের ইচ্ছা ছিল এটা ভিডিও করে মানে লন্ডনে এটা চালাবে আর কি, বাংলা যে টিভিটা আছে জি, বাংলা টিভিতে এটা প্রচার করে। কি ভিডিও করবে? এটা এই যে জিমনেশিয়ানের এইটা। আচ্ছা আচ্ছা, তাই এইভাবে আমি চলে আসলাম। ও চিন্তা করলো যে তোমাকে ওখানে জব করার জন্য ডাকতেছে, তো তুমি চলে যাও, আমি কিছুদিন পর এটা ছেড়ে দিয়ে চলে আসবো। তো ও আমাকে পাঠায় দেয়, আমি চলে যাই সিলেট, যে আমি এটা জয়েন মানে করি। আপনার হাজবেন্ড থেকে গেল ঢাকাতে আর হ্যাঁ, আপনি চলে আমি গেলেন যাই। সিলেটে? আমি চলে যাই, কিন্তু আমার ননদের বাসায় আমি উঠি। তো ওখানে কোন ননদ? যে ননদ কি আপনাকে হ্যাঁ হ্যাঁ, মানে গায়ে হাত তোলে যার কারণে। সেই ননদের বাসাতে আপনি চলে হ্যাঁ, গেলেন? সেইবারের সাথে হলো যে অনেকগুলো রুম নেওয়া হলো, যে বাবিও টাকা পয়সা দিবে আর আমরাও দিব। ওকে, এভাবে চলে থাকে। তাই এখানে আমি জব করতে থাকি। ননদও ওইখানে আবার জব করে, হুম, ও রিসিপশনের জব করে, আর আমাকে মার্কেটিং অফিসারে দেয়। একই একই প্রতিষ্ঠানে? হ্যাঁ, একই প্রতিষ্ঠানে। তো ওইখানে যে ম্যানেজার ছিল, ম্যানেজারটা আবার কথাবার্তা আমার ভালো লাগতো কেন না। ভালো লাগতো না? ভালো লাগতো না, সে অন্য অ্যাঙ্গেলের কথাবার্তা বলতো, যেটা আমার খারাপ লাগতো কি শুনে। ধরনের? যেমন আপনি ঢাকার ওদিকে, আমি ঢাকার ওদিকে, আপনি আমাকে সময় দেবেন, আমরা ঘুরতে যাবো, অমুক তমুক, এগুলা। তো ওকে, এগুলো আমার বুঝতে খুব পেরেছি। খারাপ লাগতো। হুম হুম, তাই এদিকে এখানে যেতে হবে এমনি ভাবে, সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে ওভাবে যেতে হবে, সাধারণ মেয়েরা যেভাবে চলে, যেমন মাথায় কাপড় থাকবে না এরকম যেতে হবে। আবার এদিক দিয়ে আমার বাসার থেকে চাপ আসে, তুমি কেন মাথায় কাপড় ছাড়া যাও, এইভাবে চলো, ওখানে ঘিরে ঘিরে যাবা, বুরকা পরে যাবা। Okay, দুই দিক দিয়ে বিপদে পড়ে আসছে। রাইট, দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রিয় শ্রোতা। ও যেটার কথা বলছে যে এক ধরনের হিজাব, যে হিজাবটা আসলে মেনটেন করতে বলছে ফ্যামিলি থেকে, আবার যখন ও প্রতিষ্ঠানে যাচ্ছে জব করার জন্য, সেখানকার পরিবেশ বলছে যে, এবং তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা বলছে যে না, এইভাবে এখানে কাজ করা চলবে না। আমার মনে হয় যে অনেক মেয়েই এই ধরনের ডিফিকাল্টি ফেস করেন। যাই হোক, তারপর? তো এটা নিয়ে আমার শাশুড়ির এক পর্যায়ে খুব খুঁতখুঁতে ভাব একটা, হুম হুম, মানে কেন ঘরের বউ এভাবে যাবে, হ্যান তেন, উনি জিনিসটা খুব ভালো চোখে দেখে না। তা এই বিষয়টা নিয়ে ওনার মেয়েদের সঙ্গে আলাপ টালাপ করে, কিন্তু আমি কিচ্ছু বলি না, চুপচাপ আপনার থাকি। হাজবেন্ড কি বলতো? আমার হাজবেন্ডের এই বিষয় নিয়ে কোনো সময়ই ছিল না, বাধা ছিল না। মানে তুমি যেভাবে খুশি যাও? না, এভাবে চলা, কিন্তু একটু ওর ইচ্ছা যে তুমি এমন ভাবে চলাফেরা করো না যাতে লোকে খারাপ বলে। আচ্ছা, মানুষ কখনো তোমাকে খারাপ বলে আমি চাই না। না কিন্তু এই যে মাথায় ঘোমটা দেয়া না, এক এটা ধরনের- সে পছন্দ করে বেশি। আচ্ছা আচ্ছা, এটা তার ভিতরও কাজ করে যে তুমি এমনি কেন যাও। মানে সেও চাইতো যে আপনি কিন্তু হিসাব করুন? ও তখন আমাকে সে কথাটা বলিনি কখনো, ওকে, তারপর? এটা বলিনি। তো এভাবে যায়, চলতে থাকে, জবটা করি। কিন্তু ওই ম্যানেজারের সঙ্গে এরকম প্রায় আমাকে যখন বলে, তা জিনিসটা আমার খুব খারাপ লাগবে এক পর্যায়ে। তারপরে ম্যানেজারের সঙ্গে একদিন আমার কথা কাটাকাটি হয়। ওকে, আমার ননদ প্রতিদিনই দেরি করে যেত, ওর টাইম ছিল 7টায় যেত, যেহেতু সকালবেলা ওরা রিসেপশনে কাজ করে, ওদের যেতে হতো তাড়াতাড়ি করে। জি, তারা তাড়াতাড়ি করে যেত, ও প্রতিদিন দেরি করে যেত, 10টা বেজে যেত। তো একদিন আমাকে বলছে, ওরা জানতো যে আমরা ননদ ভাবি, তো একদিন আমাকে বলতেছে আপনার ননদ এরকম দেরি করে আসে, আপনি বলে দেন যেন এরকম আর না আসে অফিসে। হুম, হুম, তো এখানে বললে, তো আমি তাকে জানালে পরে তো বলছে ঠিক আছে আমি যাব না। তো ওটা রিজাইন দিয়ে দেয়। রিজাইন দিয়ে দিল, চলে গেলে পরে ওই জিনিসটা আমার, আবার যে দেবরটা ছিল, আমার একটা দেবর ছিল, সে মাইন্ডে না জিনিসটা, ম্যানেজার কেন এরকম করলো। আর আমার দেবরের ওইখানে চাকরি হওয়ার কথা ছিল, কিন্তু ম্যানেজারের কারণে চাকরিটা হয়নি তার। ওকে, এটা তার একটা রাগ ছিল ম্যানেজারের প্রতি। তো এই ম্যানেজার আমাকে যখন এইসব ইঙ্গিত করতো, তখন আমি একদিন চিন্তা করলাম ম্যানেজার তো খারাপ, ওরা একটা মাইর দেওয়া উচিত,
এরকম চিন্তা করলাম এখানে যে অফিসের বাইরে ওর একটা জাস্ট একটা থাপ্পড় দেওয়া উচিত, কেন ও এরকম বলবে। তারপর দেওয়ার বললো কি যে ভাবি তুমি এটি চিন্তা করো না, দেখি আমি কি করা যায়। এরকম কথাবার্তা হলে পরে আমি অফিসে যাবে রিজাইনটা দিয়ে আসি। হ্যাঁ আমি দিয়ে আসি। যাই না, এক সপ্তাহ না গেলে এমডি আমাকে সরাসরি ফোন দেয় যে আপনি কোথায়। আমি বলছি যে বাসায়। তা বলছে আপনি এক্ষুনি আসেন, আপনার সঙ্গে আমার কথা আছে। তা আমি যাই, আমার ননদকে নিয়ে যাই। যাওয়ার পর এমডি স্যার প্লাস চেয়ারম্যান স্যার আমাদের সঙ্গে কথা বলে, দুইজনে আমাদের সঙ্গে কথা বলেন যে আপনার কার পারমিশনে আপনারা রিজাইন দিয়ে গেলেন, চাকরিতে নিয়োগ তো আমরা দিচ্ছি আপনাদের, কেন নিয়োগ দিলেন। তা আমার ননদের কথা বলে তুমি আবার জয়েন করো, আর আপনি তো জয়েন করবেন, আপনার যদি কোনো কথা বলার থাকে যে আপনি আমার রুমে এসে কথাগুলো শেয়ার করবেন। এই কথাটা আমি ভালোভাবে নিইনি আর কি, এটা আমার কেমন কেমন লাগছে, কেন অফিসিয়াল ভাবে তো কথাটা বলতে পারি, যেহেতু অফিসিয়াল কেন রুমে আমি কেন যাবো না। যে জিনিসটা আমি বাসায় যে এটা বললাম, বলার পরে আমার দেবরটা খুব মাইন্ডে নেছে জিনিসটা, কেন এমডি বাসায় যেতে বলবে। তো এভাবে তো স্বামী তো ঢাকায়, এদিক দিয়ে আমার দেবর আবার অ্যাডিক্টেড ছিল, ও আমার নেশা করতো। আর এদিক দিয়ে স্বামী চিন্তা করলো যে ঠিক আছে, মানে তখন ও অ্যাডিক্টেড বেশি রকম নেশা করতো, গাঁজা খাইতো, দেখা যাচ্ছে মদ খাইতো, এগুলা খাইতো, ঘুমের ট্যাবলেট খাইতো, এগুলা খাইতো আর কি। তখন চিন্তা করলো, স্বামী চিন্তা করলো যে ওকে ভালো করতে হলে আমার ওইখানে চলে আসতে হবে, সিলেটে আমারও চলে আসতে হবে। আর এদিক দিয়ে এমডি স্যার যেহেতু এই কথা বললো, তা আমরা আবার অফিসে যাই। যখন আবার জয়েন করছে আমার ননদ, তখন ম্যানেজারের সাথে আমার ননদের এক পর্যায়ে কথা কাটাকাটি যে আপনি কার অনুমতি নিয়ে অফিসে আবার জয়েন করছেন। তখন ও বলছে আমাকে তো এমডি স্যার চেয়ারম্যান স্যার বলছে, কি এমডি স্যার চেয়ারম্যান স্যার বললেই কি আপনি আসবেন না, আমি আপনাকে পারমিশন দিছি নাকি। যখন ম্যানেজারের কথা বললো, তখন এটা এমডি স্যারের কাছে আবার বলা হলো। ম্যানেজারের আবার অনেক মানে চারিত্রিক দিক দিয়ে একটু খারাপ ছিল। ওইখানে জিমনেশিয়ানের যারা মেয়েগুলা ছিল ইন্সট্রাক্টর, তাদের নিয়ে আর কি। ও ম্যানেজার থাকতো আবার উপরে, এটা ছিল 5-6 তলা, তো তার উপরে ছিল একটা রুম, সেই রুমে থাকতো, ওইখানে নেমে এদের নিয়ে সময় কাটাইতো। তাই এটা এমডি স্যার এটা খোঁজ খবর নিয়ে জানতে পারে, এক পর্যায়ে ম্যানেজার আমার সামনে অপমান করে না করে দেয় চাকরির থেকে। তাই এটা ম্যানেজার আবার খুব রাগ করে, অফিসিয়াল যত লোক ছিল ম্যানেজার হাত করে, এটা সবাই জোট হয়ে যায় যে আমরা কেউ চাকরি করবো না। তা একবার যে আমার দেবর ওই ম্যানেজারে মারার চিন্তা ভাবনা করলো, তা ও বন্ধু টন্ধু ম্যানেজ করলো। তা আমি বলছি কি যে তুমি ম্যানেজারের গায়ে হাত দিও না, এই কারণে যেহেতু আমি আবার জয়েন করছি, আর যেহেতু আমার ননদের নাম ছিল আফসানা, ও জয়েন করছে, তুমি এটা নিয়ে সিনকেটার করো না। তখন ও চিন্তা করলো না ভাবি ঠিক আছে, আমরা কিছু বলবো না। তা ওদিনকে আমরা সবাই মানে অফিসিয়াল ভাবে স্যালারিটা দেওয়া হয়েছে। তা আমাকে রাত্রে জিজ্ঞেস করলো কি যে ভাবি আপনাদের স্যালারি দিচ্ছে, আমি হ্যাঁ আমাদের স্যালারিটা দেওয়া শেষ। এর আগে আমি স্যালারিটা যখন বাসায় নিয়ে আসতাম, আমার শাশুড়িটা আমি বাসায় যে ওয়েট করতে পারতাম না, 5 মিনিট টেস্ট নিতে পারতাম না। আমার শাশুড়ি এসে আমাকে বলতো যে তুমি বেতন পাইছো নাকি, ওটা দাও, বাসা ভাড়া দিতে হবে। এভাবে আমি ওখানে 2 মাস জব করি আর কি। এদিকে আমার দেবর এটা জানতে পারে, আমাকে যখন জিজ্ঞেস করলো যে স্যালারি দিচ্ছে, আমি বলছি হ্যাঁ। তো সকালবেলা ওর বন্ধুদের নিয়ে আমার ননদ তো অফিসে চলে গেছে, বন্ধুদের নিয়ে 3 জন বন্ধু নিয়ে চলে গেছে। ম্যানেজারের রুমটা আবার আমি কখনো দেখি নাই, চিনি না, এটা লোকেশন আবার দিয়ে দিয়েছে। আমার যে ননদটা ছিল ও বলছে যে ম্যানেজার উপরে থাকে, আর নুনদেটা বলছে উপরে থাকে, আমি জানি। হয়তো কি করছে আমি জানি না, রুমের মধ্যে যে ম্যানেজারের হাতটা বেঁধে মাইটটা দিছে। মাইটটা দিয়ে ম্যানেজারের যা যা ছিল এখানে, যে স্যালারি পাইছে আর মোবাইল টোবাইল এগুলা নিয়ে গেছে আর কি। নিয়ে যেয়ে বন্ধুদের মধ্যে ভাগ বাটোয়ারা করে ওই ধরনের নেশা করে আর কি আপনার দেবর। তো এক পর্যায়ে আমরা অফিসে এটা নিয়ে সিনকেটরে এগুলা ম্যানেজারে কেন মারলো আমার প্রতিষ্ঠানের মধ্যে, এমডি খুব রেগে যায়, এখানে পুলিশ আনায়। পুলিশ আসার পরে এটা নিয়ে খুব বাড়াবাড়ি এক পর্যায়ে হয়। পরে আমাদের মোবাইল গুলো ওরা নিয়ে নেয়, এমডির লোকজন আমার প্লাস আমার ননদের মোবাইল গুলা নিয়ে নেয়। যেহেতু ম্যানেজারের 2টা মোবাইল ছিল, তার 2টা খোয়া গেছে বিদায় আমাদের 2টা নিয়ে নেয়। আর এখানে কথা হয় যে আপনার ওকে হাজির করে টাকাটা দিবেন, বাস আমরা কিছু করব না, এমন কথাবার্তা হয়। তা এরকম চলতে থাকে, বাসায় নিয়ে একটা খুব খারাপ অবস্থা। স্বামী আবার এদিনকে রাত্রে আসে, দিনটুকে থেকে আবার রাত্রে চলে যায় ঢাকার থেকে। তা ওই সংবাদ শোনা পরে ও আবার রাত্রে রওনা দেয়। ও থাকার পর আমি ওকে ফোন দেয় যে বাসায় যদি পুলিশ টুলিশ যায় তুমি বাসায় থেকো না, ছাদের উপর চলে যাও। তখন ও ছাদের উপর যেয়ে দাঁড়ায় থাকে, আর এই পর্যায়ে পুলিশ যে পায় না আমার দেবরকে, ও চলে যায় অন্য জায়গায়, নিয়ে দেবরকে হাজির করতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে। আমাকে দিয়ে ফোন দেয় স্বামী যে তুমি যদি বলো তাহলে বাসায় ফিরে আসবে। এটা বলার পর তো আমি ওকে ফোন দিলাম যে তুমি কোথায় আছো, চলে আসো বাসায়, এসে টাকাটা দাও, নাহলে আমার পর একটা চাপ সৃষ্টি হবে।
পরে বলছি যে ভাবি আমি অমুক জায়গায় আছি, তো আমি বলছি তোমার সঙ্গে আমি দেখা করব। তো বলতেছে যে ঠিক আছে আসেন। তা কাকে নিয়ে আসতেছেন? আমি বললাম আমি আর আফসানাকে নিয়ে আসি। তারপর আমরা সিলেট মার্কেটের একটা রেস্টুরেন্টে যাই। যে ও পিছিয়ে পিছিয়ে ও আসে, আসার পর ওর ভাইয়া পিছনের থেকে যে ওকে ধরে এভাবে বাসায় আমি নিয়ে আসি। কিন্তু ওর কথা বলার পরিস্থিতি ছিল না, এমন নেশা করছে। পরে বাসায় নিয়ে আসার এক পর্যায়ে কিছু টাকা পয়সা দিয়ে দেয় এখান থেকে, ওই টাকাটা আমরা আবার অফিসিয়াল ভাবে দিয়ে দেই। ও বাসার থেকে আবার বেরোয় যায়। আপনার দেবরের জীবনের গল্প বলছেন আপনি? না না না, এখানে জড়িত আছে, আপনার সাথে জড়িত আছে। হ্যাঁ। ওকে, তারপর? না, তারপরে এখানে যখন বেরোয় যাবে, আবার বেরোয় যাওয়ার পর আমরা বলতেছে আমাকে যেতে দাও, আমি আবার 1 ঘন্টা পর চলে আসবো। চলে যাবে, তো আমি বলছি তুমি যেও না, থাকো। ওকে আমি বললাম শামীমকে ওকে আমাদের রুমে শোয়াই দাও, ও ঘুমাই গেলে সব ঠিক হয়ে যাবে। তো ওরা বললো কি যে না আমার কাছে টাকা নেই, তুমি 200 টাকা দাও, ভাইয়া 200 টাকা দাও। তো আমার শাশুড়িকে বললো 200 টাকা দিলে ও চলে গেল। পরের দিনকে অনেক দূরে একজনের মোটরসাইকেল নিয়ে গেছে, ওটা নিয়ে যায় ও অ্যাক্সিডেন্ট করে। এদিকে এটা সাল ছিল 2009 আর কি। ও অ্যাক্সিডেন্ট করে পানির মধ্যে পড়ে যায় আর কি। লোকজন ওকে উঠানোর পরে পুলিশে এটা করে, তখন মোবাইল থেকে ও সিমটা নিয়ে ফোন দিয়ে ওর ভাইয়াকে জানায়, মানে ননদের হাজবেন্ড ওদেরকে জানানো হয়। এভাবে থাকে 1 সপ্তাহ ওকে আমরা ট্রিটমেন্ট করি, কিন্তু তার কোনো সেন্স ছিল না। পরে শুক্রবারে যে আর ফেব্রুয়ারি 20 তারিখে মারা যায় আপনার দেবরটা। ওই মারা গেলে পরে এই দায়টা আমার গাড়ি চাপ দিয়ে দেয় ওরা। আমার ননদটা বলে যে ওনার কারণে আমার ভাইটা মারা গেছে এটা বলে। আর আমার শ্বশুর যে মারা গেছে আমাদের বিয়ের 3 মাসের মাথার দিকে, তখন ওটা আমার গাড়ি চাপ দিয়ে দেয় আমার ননদটা। এই ননদটাই বলে কি যে ওনার কারণে আমার বাবা প্লাস আমার ভাই মারা গেছে। তা শামীম কখনো এই কথাটা বলে না যে ওর কারণে মারা গেছে। এইভাবে চলে। আর আমি 2 মাস জব করার পর আর করি না ওইখানে, যেহেতু এটা সিনক্রেট হলো আর জবটা হয় না। পরে শামীম সিলেটে চলে যায়। 1-1.5 মাস পরে যে ও একটা চাকরি নেয় একটা ক্লিনিকে চাকরি নেওয়ার পর সামান্য স্যালারি পায় আর কি, 4000 টাকার মতন পায়। তো ও দিয়ে তো কিছু করা সম্ভব না। তাই এইভাবে চলতে থাকে। কিন্তু আমার উঠতে বসতে আমার ননদ অনেক কথাবার্তা আমাকে শোনায়। তারপর আমার শাশুড়ি খুদ ধরতে থাকে, মানে আমার শাশুড়ি প্রথম দিক থেকে আমার মনে হয় মেনে নিতে পারেনি। এই কারণে যে আমি সিলেটের বাইরের মেয়ে, ওরা আবার সিলেটের বাইরে আত্মীয়তা করে না, খুব কম করে। এই জন্য আমাকে মন থেকে মেনে নিতে পারেনি। এরকম আমাকে বারে বারে বেশি কথা বলতে থাকে। আমি না ঘরে দরজাটা দিয়ে কাঁদতে থাকি, কিচ্ছু বলি না। কিছু না বলে আপনার হাজবেন্ডকে কখনো এগুলো বলেন? না না, ওকে আমি কখনো কিচ্ছু বলি না। কেন? ও বিশ্বাস করবে না, ওর কাছে ওর মা বোন ছাড়া জীবনে আপন কেউ নাই। ও বিশ্বাস করে তাদের। তাই এভাবে বলতে থাকে। দেখা যাচ্ছে আমি কতটুকুন খেলাম, যেগুলো বলা উচিত না, কতটুকুন খেলাম, এগুলা শামীমের কাছে আমার শাশুড়ি একদিন বলে বউ এরকম খেলো, এই কাজটা করে না, ওই কাজটা করে না। তা দেখা যাচ্ছে আমার ননদ প্লাস তার হাজবেন্ড এক রুমে ঘুমাই আছে, সকাল 10টা-11টা পর্যন্ত ঘুমাই আছে। তাদের রুমে তো আমি যেতে পারবো ওই সময়, তাদের রুমটা আমি ঝাড় দিতে পারতেছি না। তো এটা আমার দোষ হয়ে যায় যে কেন ঝাড় দিল না। তাদের যে বলে যে তারা হাজবেন্ড ঘুমায় আছে, আমি কেন যাবো রুমটা, এটা তারা বুঝে না। ছোট ছোট বিষয় প্রিয় শ্রোতা, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো জীবনের জন্য কখনো কখনো অনেক বড় ধরনের দাগ কেটে যেতে পারে, যেগুলো আপনি শেষ পর্যায়ে গিয়ে বুঝতে পারবেন যে আসলে জীবনটা ধীরে ধীরে কতটা জটিল হয়ে যায় এইসব ছোট ছোট বিষয়গুলো জমতে। তারপরে এভাবে যেতে থাকে, এভাবে বিভিন্ন কথা বলার দেখা যাচ্ছে। সামান্য সরিষার তেল নিয়েও দেখা যাচ্ছে আমার ননদ আমাকে অনেক বেশি কথা বলে। তা আমি ঘরের ভিতরে কান্নাকাটি করি এই নিয়ে, কেন বলে। তখন আমার একটা ফুফু শাশুড়ি মেয়ে থাকে, ও আমার কান্না দেখে কাঁদে যে ভাবি তুমি তোমার যে এত বেশি কথা বলে আমার খুব খারাপ লাগে। ওকে আবার আমি খুব আদর করতাম। এভাবে চলতে থাকে। যার এক পর্যায়ে একদিন হয়েছে কি, শামীম তো চলে আসে সিলেটে, ও থাকে একটা প্রাইভেট ক্লিনিকে চাকরি করে। একদিন হয়েছে কি, এক ধরনের মাছ আনছে যেগুলো আমি খাই না, কখনো খাই না ছোটবেলা। আমি এবার একটু বেছে বেছে খাই। কি মাছ? এটা বাইন জাতীয়, বাইনটা আমি খাই না। বাইন গুথুম যেগুলা বলে, এগুলো আমি কখনো খাই না। কারো কাছে এটা খুব মজার, কারো কাছে এটা খুব এগুলা নিয়ে আসে, এগুলো দিয়ে ও 3-4 প্রো করে তরকারি রান্না করে, কিন্তু আমি খাইনি। তা আমার শাশুড়ি প্লাস আমার হাজবেন্ডকে খাবার দিয়ে আমি না আমার রুমে চলে গেছি। রুমে যে ভাতটা নিয়ে গেছি, ভাত নিয়ে যে আমি স্রেফ মরিচ আর পেঁয়াজ দিয়ে খাওয়া শুরু করছি। আমি কিছু বলি না, যেহেতু তার সামনে খেলে হয়তো তার খারাপ লাগতে পারে, এর জন্য আমি কিছু নিয়ে নি। শামীম বলতেছে যে মুক্তি কই গেল। ওরা আবার ও দেশে ভাষা বেটি বলতো মেয়েদেরকে। হ্যাঁ, ওরা বেটি বলতো, কিন্তু এটা এদিক দিয়ে কিন্তু খারাপ ভাষা, কিন্তু ওদের দিকে মেয়েদের বেটি বলতো বা পুরি বলতো। এক দেশের বুলি আরেক দেশের গালি, একটা কথাই আছে। পুরি বলে ডাকতো বা বেটি বলে ডাকতো। বেটি দেখে দেখলাম কই গেল। তা শামীম উঠে যায়, দেখে কি যে আমি ভাত খাইছি।
তা রাত্রে পুরি এরকম, ব্যাপারটা নিশ্চয়ই অনেক, এটা নিয়ে অনেক মজার জোকসও আছে। পুরি কিন্তু এক ধরনের খাবার, আপনার এটা নিশ্চয়ই আমি জানতে জানি, হোটেলে। হ্যাঁ, কিন্তু ওদের দেশে পুরিটা বেশি ব্যবহার করে, পুরি পোয়া, হ্যাঁ, ছেলেদেরকে পোয়া। এবং পুরি ওদের হোটেলগুলোতে গিয়ে মোটেও বলবেন না যে পুরি খাবো বা এরকম কিছু একটা। না, এখন তো আমি জানি, আগে তো ওগুলো জানতাম না। হ্যাঁ, অ্যাকশন এবং রিয়াকশন না, দুটোই হয়ে ওদের যাবে। কথাবার্তা অনেকে আমাদের এখান থেকে যদি কেউ গেছে কখনো বুঝতে পারে না, কথা বোঝে না, কিন্তু আমি তো সব বুঝি আস্তে জি, আস্তে। তারপর আমাকে বলে কি রাত্রে পানি গরম করে নিয়ে আসো যখন ঘুমোইতে যাবো তখন। তা আমাকে বলছে কেন, পানি গরম করে নিয়ে আসো, বলছি পানি গরম করে এনে দিছি মগে করে, এনে দেওয়ার পরে আমি বলছে হরলিক্সটা গুলাও। তো হরলিক্স গুলাইতে বলছে, আমি হরলিক্স গুলাইছি, গুলানোর পরে বলছে এটা খাও। তাই বলছি দেখো আমি তো গরম জিনিস যদি রাত্রে খাই আমার ঘুম এমনি কম, আমার ঘুম হবে না। Okay. তা আমাকে বলতেছে তোমার এটা খেতে হবে। তাই আমি বলছি দেখো আমি খাবো না, তো আমি রাত্রে এটা খাবো না, আমার তো পেট ভরা, এখন আমি কিচ্ছু খাবো না। তো এক পর্যায়ে তুমি খাবা না কেন? কে জোর করছে? আমার হাজবেন্ড। ওকে। কেন খাবা না এটা? আমি বলছি দেখো আমি রাত্রে যদি খাই আমার সারা রাত একটু ঘুমাইতে পারবো না। এটা বলার পর এক পর্যায়ে আমার একটা মুখে থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পরে কথায় না কথায় মানে খুব তুচ্ছ বিষয় নিয়ে গায়ে হাত হ্যাঁ, তুলতো। ওর একটা সমস্যা কি, ও একটু রাগী, কিন্তু ও আবার যে হাতটা বা হাত দিয়ে মারতো বেশি, বা হাতে প্রচন্ড শক্তি। এবার আমি বলছি তুমি আমার থাপ্পড় দিলে কি, আমি এটা খাবোই না। এটা বলার পরে কাপটা ধরে মানে ফেলে দিয়ে ভেঙে ফেলছে। পরে আমাকে 2-3টা থাপ্পড় দিলে। আমি বলছি দেখো এটা নিয়ে বাড়াবাড়ি করো না, আশেপাশে মা ওরা রয়েছে শুনতে পাবে। এটা বললে আমাকে আমার বাপ মা তুলে বকা দিয়ে ইচ্ছা মতন মার। আশেপাশে আমার শাশুড়ি ননদ টনদ আসছে, এটা না শুনে মিলে আমার শাশুড়ি বলে কেন বেটি কেন এত উচ্চস্বরে চিৎকার করে কেন, আর ননদ, আমার ননদটা শোনা নাই কিছু নেই, ও যে আমার মুখে গেছে মার নিয়ে গেছে, কি জিনিস সেটা? মার হাত নিয়ে গেছে আর কি মারার জন্য। আচ্ছা আচ্ছা। আমার এই ছোট ননদটা। উনি তো আপনার হাজবেন্ডের চেয়ে বয়সে ছোট ছিল না, আপনার হ্যাঁ, ননদ? দুইটা এই ননদ। ননদ আপনার গায়ে হাত তোলার জন্য গিয়েছে? হ্যাঁ, যে আমাকে বলতেছে শ্যাট আপ এরকম বলছে। বলার পরে এই জিনিসটা আমি কিছু বলিনি, আমি মারছে, প্রচন্ড ভাবে মারছে, আমার জায়গায় জায়গায় লাল হয়ে গেছে আর কি, মারির চোটে পরে আস্তে আস্তে ওটা কালো হয়ে গেছে। তা কালো হয়ে পরে এদিকে আমার দেবর 40 দিন যে একটা করা হয় না, মিলাদ দেয়, সেটার জন্য দেশের বাড়ি যেতে হবে। আমি তো তার সঙ্গে কথাবার্তা বলে স্বাভাবিক, কিন্তু বাড়িতে যা দেখে আমার মুখে দাগ, হাত পায়ে দাগ। তো ওরা জিজ্ঞেস করে ভাবি কি হয়েছে, আমার চাচা তো ননদ ওরা আমাকে খুব ভালো জানে, বাড়ির সবাই আমাকে খুব ভালো জানে। তা বলছে যে তোমার এখানে দাগ কেন? আমি বলছি কিচ্ছু না, এমনিতেই। তা আমি আর এটা বলি নাই। তা বাসায় এসে ওই জিনিসটা স্বামীর খুব লাগছে, যে আমি আমার বউকে মারছি, ব্যাস বলো কথা, তো তুই আমার ছোট বোন হয়ে কেন মার দিতে গেলি? ওই জিনিসটা ওই ধরছে, আমি তাকে কিচ্ছু বলিনি। তখন এটা ডেকে ওরা আমার শাশুড়িকে ডেকে বলছে আম্মা যে আমি মারছি, আফসানার তো উচিত হয়নি ওর গায়ে হাত তুলে যাওয়ার জন্য। তা আমার শাশুড়ি যে বুঝাইছে যে তোর তো আসলে জিনিসটা ভুল হয়েছে, তোর বড় বাবু তুই কেন গেছিস, তুই যে তোর বড় বাবুর কাছে ক্ষমা চা। তা বলতেছে আমি ক্ষমা চাইতে পারবো না। ও নুন যেটা আসছে, আসার পর নুনের ডেকে নিয়ে গেছে, এই তুমি এদিকে আসো, এটা আমার হাজবেন্ড, আমি যা বলবো তাই শুনবে, এটা বললো আর কি ওর হাজবেন্ডের কথা। তো এক পর্যায়ে কি বুঝাইছে ওর হাজবেন্ড প্লাস আমার শাশুড়ি কি বুঝাইছে, ওইটা যে ও যে আমার কাছে ক্ষমা চাবে না, এটার জন্য শামীম কাঁদছে, যে আমার ছোট বোন আজ আমার কথা শুনলো না, ও চোখ দিয়ে পানি বের করে ফেলছে, কাঁদছে শামীম। তারপরে তোমার বউ তোমাকে শিখাই দিছে কথাগুলো নাকি, আদৌ কিন্তু আমি কিছুই বলিনি তাকে। এটার জন্য পরে ও কি ভেবে বুঝানোর পরে আমার শাশুড়ি প্লাস নন্দ আমার কাছে ক্ষমা চাইছে। ক্ষমা চাওয়ার পর আমার শাশুড়ি বলছে যে ছোট মানুষ বুঝতে পারেনি, তুমি কিছু মনে করো না, তুমি ওর মাথায় হাত দিয়ে আদর করে দাও। আমি ঠিক সেটাই করলাম। করার পরে এটা নিয়ে এভাবে চলতে থাকে, কিন্তু আমার ননদ উঠতে বসতে আমাকে বিভিন্ন কথা শোনায়, আর আমার শাশুড়ি যে খাওয়ার খোটা দেয়, এটা সেটা করার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি চলে যাবো এখান থেকে। স্বামীকে শুধু বললাম যে তুমি যদি ভালো চাকরি করতে পারো তাহলে আমি চলে যাই, চাকরি করে যদি আলাদা বাসা নিতে পারো তাহলে আমি আসবো, তাছাড়া আমি আসবো না। প্রিয় শ্রোতা, আমরা একটা বিষয় এখানে লক্ষ্য করলাম যে এমন একজন বাঙালি নারীকে আমরা পাচ্ছি একবারে শাশ্বত, বেশিরভাগ সময়ে যেটা আমরা দেখে থাকি, এটা কোনো হিন্দি সিরিয়ালের গল্প না, দিস ইজ রিয়েলিটি। এবং সে শিক্ষিতই হোক কিংবা মূর্খই হোক কিংবা অশিক্ষিতই হোক, যাই বলি না কেন, এই যে বউ শাশুড়ির যে দ্বন্দ্ব, এবং সেটা এক ধরনের বলা যেতে পারে যে ননদ থেকে শুরু করে হাজবেন্ড থেকে শুরু করে সবাই একটা এক পক্ষ হয়ে এই যে মেয়েদের উপরে কি বলা যেতে পারে ঘরের বউয়ের উপরে অত্যাচার, সেটা কিন্তু মানে ব্যতিক্রমী কোনো ঘটনা না। আপনি বাংলাদেশের গড়ে 10টা পরিবার সার্চ করে দেখেন আপনি মোটামুটি 8 থেকে 9টা পরিবারের একই কাহিনী আপনি খুঁজে পাবেন। যাই হোক, বরং না হওয়াটা একটু ব্যতিক্রম মনে হয়।
আমরা সেরকমই একজন নারীকে আজকে পেয়েছি, যিনি গৃহে বিভিন্ন ভাবে মানসিক এবং শারীরিক টর্চারের শিকার হচ্ছেন। আমরা জানি না যে শেষ পর্যন্ত আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে এটা বলার পরে চিন্তা ভাবনা, স্বামী বললো যে ঠিক আছে তোমাকে রেখে আসি ঢাকায়। পরে আমরা রাত্রে আসার জন্য প্রস্তুতি হয়েছি। তারপর আমার শাশুড়ি দিনকে স্বামীর কাছে আমার কাছে বেশ কিছু নালিশ করলো যে বেটি এই কাজ করে না, এই কাজটুকুন করে, আবার এইটুক করে না, বেটি এই কয় বেলা খায়, এতটুকুন করে খায়, এরকম ইত্যাদি ইত্যাদি কথা বললো, যেগুলো হ্যাঁ এই কারণে বললো যেহেতু আমার ননদ আমরা একসাথে রয়েছি, আমি 2 মাসে টাকা দিতে পারছি, আমি 3.5 মাস ছিলাম আর 1.5 মাস দিতে পারিনি। এই কারণে বলছি যেহেতু টাকা দিতে পারতেছি না, তার জন্য আমাকে বললো একটা খরচ আছে না, একটা মানুষের খরচ আছে না, এই জন্য বলছে কথাটা। তাই আমি আসার সময় ওই ননদকে বলেও আসলাম যে আফসানা আমি যাচ্ছি। নন্দে বলতেছে ভাবি যদি কিছু বলে থাকে মাপটাপ করে দিয়ে, কিছু মনে করেন না। তা আমি কিছু বললাম না। আমি ঢাকায় এসে আমার ভাইয়ের বাসায় 2.5 মাস থাকি আর কি। তাই এই সুযোগে স্বামীর আবার একটা চাকরি হয়ে যায়। চাকরি হয়ে গেলে ও আবার এখানে ট্রেনিং দেয়, 15 দিনের জন্য ট্রেনিং এর জন্য আসে ঢাকায়। থাকার পর ওর যে ইটা দেয়, যেখানে জবটা দেয়, এটা হচ্ছে মৌলভীবাজার। তো ও ওইখানে জব করা শুরু করে। তাই এক বাসা নেয় একটা। তারপরে আমাকে বললো যে ঠিক আছে তোমাকে নিতে আসবো, আমরা বাসা নিছি। ও আমাকে যেতে বললো, আমার ভাই আমাকে গাড়িতে উঠায় দেয়, আমি চলে যাই। পরে আমাদের যে আসবে মালটাল ছিল ওটা নিয়ে আমরা একটা ট্রাকে করে মৌলভীবাজার রাত্রে চলে আসি। চলে আসার পরে এই যে মৌলভীবাজারে শুরু হয় আমাদের। তো এখানে থাকা অবস্থায় দেখা যাচ্ছে ও চাকরি করে আসে। আমার শাশুড়ি হয়তো কিছুদিন আমার এখানে থাকে, আবার ননদের বাসায় চলে যায়। আমার এই ননদের বিয়ের পর থেকে, বিয়ে হয়েছে 8 বছরের মতো, এই 8 বছরের মধ্যে আমার শাশুড়ি ওইখানে থাকে বেশি। কারণ ওনার মেয়েকে নাকি উনি প্রচন্ড ভালোবাসে। ওনার মেয়ে নাকি কিচ্ছু বোঝে না, আমার শাশুড়ি মেয়েটা কিচ্ছু বোঝে না, নাকি একদম ছোট, এটা আমার শাশুড়ির ধারণা। কিন্তু তার একটা বাচ্চা আছে। এইভাবে যায়, কিন্তু আমার শাশুড়ি বাসায় থাকে না। স্বামী সকালে চলে যায় আর রাত্রে আসে, কোনোদিন লাঞ্চ টাইমে আসে আবার চলে যায়। এবার রাত্রে আমি প্রায় 10টা থাকি, কিন্তু বাড়িওয়ালারা খুব ভালো, আমাকে খুব ভালো জানে। তাই এই সময় যেতে 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 একসময় আমি কনসেপ্ট করি আর কি। বিয়ের কত মাস পর? এটা হচ্ছে বা কত বছর পর? 2.5 বছর তো হবে। বিয়ের 2.5 বছর পরে 2010-এ। ওকে, বিয়ের 2.5 বছর পরে আপনি কনসিভ করলেন। হ্যাঁ, কনসেপ্ট করার পরে এটা স্বামী প্রথম দিকে এটা মেনে নিতে পারেনি। এটা বললো কি যে তুমি একটা কি বিপদে ফেলতেছো আমাকে। তাই আমি বলছি কি কেমন কি বিপদে, সব বাবারা খুশি হয় আর তুমি এখানে এরকম কথাটা আমাকে কেন বলছো। তো এক পর্যায়ে আস্তে আস্তে কিন্তু এটা মেনে নেয়, ও খুব খুশি যেহেতু বাচ্চা। দেখতে আমার পরীক্ষার জন্য প্রস্তুতিও নিতে হবে, ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে। কি পরীক্ষা ওটা? আমি মাস্টার্স ফাইনাল দিব তখন। ওকে। এবার যেতে থাকে, তা আমি ঢাকায় আসি যাই, একাই আসি, যে আমাকে গাড়িতে তুলে দেয়, আসি আবার যাই রেজিস্ট্রেশন করার জন্য, ফর্ম ফিল আপ করার জন্য বারবার আসতে হয়, যেতে হয় আমাকে। ওই অবস্থায় আমার দেখা যাচ্ছে আমি সারাদিন কিছু খেতাম না, ওই অবস্থায় খেতে পারতাম না। কিছু খেলে একটু পানি খেলে আমি বমি করে ওটা ফেলে দিতাম। আর স্বামী চলে যেত সকালে, আর আসতো 8টা বেজে যেত, 8টা-9টা বেজে যেত। তো আমাকে দেখাশোনার জন্য কেউ থাকে না। তা বাড়ি এলি, তারপরে বাড়ি এলির যে জাটা ছিল ওরা আমাকে খুব কেয়ার করতো, যে তুমি কি করতেছো, কি খাচ্ছ, এই সময় তোমার কাছে একজন লোক থাকা উচিত, তোমার শাশুড়ি তো থাকতে পারে, এটা আমাকে বলে। তা আমি তাকে বলি কি যে আমার শাশুড়ি তো আসলে আমার ননদের বাচ্চার জন্য মায়া বেশি, ওইখানে থাকে, এটা বলে কাটিয়ে দিতাম। তো একদিন এরকম অবস্থা, আমার বাচ্চাটা পেটে থাকা অবস্থা, আমি স্বামীকে বলি দেখো এই অবস্থা সবাই প্রশ্ন করে, তোমার শাশুড়িটা তো থাকতে পারে, তুমি অসুস্থ। এটা বলাতে স্বামী খুব রাগ করে যে কেন আমার মার কথা তুমি এগুলো বলবা, আমার মার যেখানে ভালো লাগে সেখানে থাকবে। তো এটা নিয়ে আমি কিছু বলি না, এভাবে যেতে থাকে। তা যখন আমার 5 মাস এভাবে চলে আসে, তা তখন আমি ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যায়। তখন আমি ঢাকায় এসে আবার এই অবস্থায় পরীক্ষা দিতে থাকি। আমার ভাই প্রতিদিন আমাকে কলেজে নিয়ে যায়, তিতুমির কলেজে পরীক্ষাটা হয়। তখন আমার ভাই প্রতিদিন নিয়ে যায়, আবার আসার সময় আমাকে সিএনজি ভাড়া দিয়ে দেয়, আমি চলে আসি। তারপরে আবার ভাইবাটার জন্য আবার দেরি হয়, যার কারণে আমি আবার চলে যাই। ভাইবাটার জন্য কেন থাকবো, ভাইবার ডেট 1-1.5 মাস পরে দিচ্ছে। আবার আসি, আমি একা এসে একা ভাইবাটা দিয়ে আবার চলে যায়, কিন্তু কখনো আমার সঙ্গে আসে না। আমি বলি যে তুমি দেখো আমার সঙ্গে গেলে তো ভালো, আমি অসুস্থ মানুষ। তা বলতেছে সমস্যা নাই, তুমি যাও, যে কাজটা করে চলে আসো, আমার তো সময় নেই হাতে। দেখো আমি সকালে বেলায় রাত্রে আসি, আমার তো সময় নেই। তাও দেখা যাচ্ছে আমি কিছু খেতে পারি না, মাঝে আমাকে স্যুপ টুপ করে দেয়, এগুলা খাইটাই।
তা আমি প্রায় 6 মাস পর্যন্ত কিছু তেমন একটা খেতে পারি না, পরে যে হালকা হালকা খেতে থাকি। আমার আম্মার আবার দেখা যাচ্ছে খুব অসুস্থ, আমার আম্মার একটা অপারেশন লাগবে, তখন আমার 8 মাস পড়ে গেছে। তা আমার আম্মার অপারেশন করবে, কিন্তু আমার আম্মার অপারেশন করা হয়ে গেলে আমার আম্মার আর সেন্স ফেরে না। তো এটা নিয়ে আমার হসপিটালে আমার ভাই বোন সবাই খুব কান্নাকাটি করতেছে, আর আমাকে ফোন দিয়েছে যে মার অবস্থা ভালো না, এরকম একটু কান্নাকাটি করছে। সকালে অপারেশন করছে, সন্ধ্যা হয়ে গেছে, এখনো সেন্স কেন ফিরবে না। তো এই অবস্থা আমি খুব কান্নাকাটি করছি। তার স্বামীকে ফোন দিয়ে, দেখো আমার মার অবস্থা ভালো না। তো বলছে কি অবস্থা, তাই আমার ভাইকে ফোন দিয়ে, আমার ভাই দেখে প্রচন্ড কাঁদতেছে। পরে আমি বলছি আমি যাবো। তাই ওই অবস্থায় স্বামী আমাকে নিয়ে আসে ঢাকায়। নিয়ে আসার পর আমার আম্মা এখানে আস্তে আস্তে সুস্থ হয়। হওয়ার পর আমার আম্মা বলতেছে এই অবস্থা তোমার আর যেতে হবে না, তোমাকে আমি বাড়িতে নিয়ে যাব, তুমি যা হোক আমার কাছে হোক। তারপরে আমার আম্মার কাছে এখানে ঢাকা 1 মাস থেকে আমি চলে এলাম বাড়িতে গোপালগঞ্জ চলে যাওয়ার পর এরকম ও স্বামীর সঙ্গে কথাবার্তা হয়, নিয়মিত কথাবার্তা হচ্ছে, যেতে থাকে। তা এক পর্যায়ে হয় কি যে আমার একটা ডেট দেয় ডাক্তার, আমি আল্ট্রাসাউন্ড করে দেখি যে আমার পেটে মেয়ে। এটা যখন দেখি তখন আমার একটু মন একটু খারাপ হয়ে যায়। কেন? এই জন্য খারাপ হয় যে একটা ছেলে হলে মনে হয় প্রথমে ভালো হইতো। এটা আপনার মানে ব্যক্তিগত ফিলিংস? হ্যাঁ এটাই, কিন্তু মনে অত না, এমনি একটু খারাপ লাগছে যে ছেলে হলে প্রথমে একটা ভালো হইতো, এটাই। তারপরে আল্ট্রাসাউন্ড আমাকে একটা ডেট দিয়ে দিল, আল্ট্রাসাউন্ড একটা ডেট দিল, আর ডাক্তার আমাকে একটা ডেট দিল, 2টা ডেট পড়লো। তা ডাক্তারের ডেট মতন আমার বাচ্চাটা না হয়ে আমি দেখা যাচ্ছে সময় পার হয়ে গেছে, ডাক্তারের ডেটটা চলে যাওয়ার পর আমার তেমন একটা খারাপও লাগে না কখনো। আর এভাবে খারাপ না লাগার কারণে আমার আম্মা বলতেছে কি যে ডেটটা চলে গেল, তাহলে তোমাকে আবার আল্ট্রাসাউন্ড করাই। ঠিক করা হলো যে কালকে যে আল্ট্রাসাউন্ড করবো। হঠাৎ করে আমি কাগজগুলো বের করলাম, ডাক্তারি কাগজগুলো বের করার পরে দেখি কি যে আবার ডেলিভারির ডেটটা সামনে রয়েছে। এটা যখন দেখি তো আমার আম্মাকে বলে মা আমি যেতাম না, যেহেতু সামনের ডেট আছে আমি যাব না এখন। তা এই জন্য যেতে চাইনি, আমার না লজ্জা করতো বাইরে বেরোতে, ওই অবস্থা রাস্তাতে যাবো এটা আমার খুব লজ্জা করে এটার জন্য। তা এভাবে আমি বাড়ির থেকে বাসাতে বেরোতাম না, যে সারাদিন শুয়ে বসে এভাবে কাটাইতাম। তাই এক পর্যায়ে দেখা যাচ্ছে সেপ্টেম্বরের 4 তারিখে রাত্রে আমার প্রচন্ড পেইন ওঠে। পেইন ওঠার পরে 4 তারিখে রাত্রে হালকা হালকা 5 তারিখ সারাদিন এরকম চলে যায়। পেইনটা এরকম দিন যখন যায়, সারাদিন সারা রাত পেইন হতে থাকে, সকাল 10টার পরে আমার পেইনটা কমে যায়। তো আমাদের একটা নির্ধারিত নার্স রাখা ছিল, আর গ্রামের দেশে বলে না দায়ী, এই 2টা রাখা ছিল। তা তারা আমার সঙ্গে সঙ্গে থাকে। তাই পেইনটা সকাল 10টা পর্যন্ত আস্তে আস্তে কমে গেলে পরে 15-20 মিনিট পরে যে আমার এক প্রচন্ড পেইন ওটা, যেটা আমি সহ্য করতে পারি না। তখন এটা জানার পর আমার ভাইকে ফোন দেওয়া হলো, ঢাকায় থাকে ভাই। তো ভাইকে ফোন দেওয়া হলো, আমার ভাইয়ের মাকে পর্যায়ে বললো তুমি এখন ওকে নিয়ে বসে আছো কেন, ক্লিনিকে নিয়ে যাও না কেন। তখন আমাকে ক্লিনিকে নিয়ে যাওয়ার পর দেখি পেইনটা কমে যায়, কিন্তু আবার 15-20 মিনিট পর ওঠে, এত পেইন ওঠে যে আমি সহ্য করতে পারি না। এভাবে যেতে থাকে। ডাক্তার আল্ট্রাসাউন্ড করে দেখে যে আমার পেটের মধ্যে আমার বাচ্চাটা মারা গেছে। তো এটা আমাকে আর জানানো হয়নি। এটা যখন আমাকে জানায়নি, এটা আমার ভাইয়ের কাছে ফোনে জানাইছে, আমার আম্মা ওদের সবাইকে জানাইছে, কিন্তু আমাকে আর জানায়নি। না জানার পর আমি তো জানি যে আমার বাচ্চাটা হবে। তো ওই যে 4 তারিখে রাত্রে পেন হচ্ছে, 5 তারিখ সারাদিন চলে গেছে, আমার পেটের মধ্যে মৃত বাচ্চাটা রয়ে গেছে। এদিকে শামীমকে ফোন দেওয়া হয়েছে, তো শামীম আবার 5 তারিখে রাত্রে রওনা দিছে। তার আগে আমি বারে শামীমকে বলছি দেখো আমার সময় যখন কাছে আসবে, ডেলিভারির সময়টা তুমি আমার কাছে থাকবা, যেহেতু তোমাকে দেখলে আমার অনেকটা সাহস থাকবে, এরকম আমি তাকে সবসময় বলতাম। তারপর যে ও আমাকে বলে তুমি কখনো সিজার করবা না, এটা বলতো। যাতে আমার এই চিন্তা ভাবনা কাছে সিজার করতে নিষেধ করছে, তা ওর কথা আমি পালন করি। কেন বলতো সিজার করবো না? বলতো যে পরবর্তী তোমার সমস্যা হয়ে যাবে, তুমি নর্মালে বাচ্চাটা হওয়ার চিন্তা করবা। আচ্ছা, পরবর্তীতে বেবি নিতে সমস্যা হবে, অন্য কোন সমস্যা হতে পারে, এই জন্য আমাকে বলছে তুমি নর্মালে বাচ্চাটা হওয়ার চিন্তা করবা, সিজার করবা না। আচ্ছা প্রিয় শ্রোতা, এখানে আমি একটু বলতে চাই যে ওনার হাজবেন্ড শামীম যেটা বলেছে সেটা ডাক্তারি ভাবে সত্য না মিথ্যা সেটা আমরা জাজমেন্ট করিনি, এটা তার ভাষ্য ছিল। সুতরাং যারা সিজারিয়ান বেবির কথা চিন্তা ভাবনা করছেন তারা এরকম নেগেটিভ ভাবে কোনো কিছু চিন্তা ভাবনা করবেন না। ইস দেয়ার ভার্স, এটা তারা ভাবে চিন্তা করছে, এটা তাদের চিন্তা ভাবনা, এটা ডাক্তারি ভাবে সত্য কি মিথ্যা এটা আমরা যাচাই করে দেখতে চাইনি। হ্যাঁ, তারপর ওই দিনকে পার হয়ে যায় 6 তারিখের রাত। আমার এত কষ্ট হয়েছে, আমি সারা 2 দিন কিচ্ছু খাই না, শুধু একটু পানি খাই, ওটা বমি করে বের করে দেয়। আমি 2 রাত 2 দিন কিচ্ছু খাইনি। এবার আমার কষ্ট হতেই থাকে। তাই এটা দেখে আমার আম্মা সহ্য করতে পারে না।
আমার সহ্য করতে না পারে কি যে তুমি আমার মেয়েকে বাঁচাও, আমি যদি আমার মেয়ে বেঁচে থাকে আমি ভবিষ্যতে আমার মেয়ে বাচ্চা পাবে। এটা বলে তো আমার মেয়েকে বলছি যে সিজার করে ফেলো। তো এটা বলার পরে তখন নার্স বলছে না সিজার করা যাবে না, আমার সমস্যা আছে এখন। কেন সমস্যা? না সমস্যা আছে, সিজার করলে ওর পরবর্তীতে সমস্যা হয়ে যাবে, এটা বেশি বাচ্চা নিতে পারবে না। যখন এটা বলে তার পরের দিন আমার এক পরিচিত ভাই ছিল এখানে যে আমাদের কাজ টাজ করতো। জি। তো অনেকে বলে যে পানি পড়া দিলে নাকি ভালো হয়, এটাই। তা বলছে যে আমাকে একটু পানি পড়া দে, ওর ভালো লাগে নাকি, পেটের ব্যথাটা কমে নাকি, এটা বলছে। তা আমি বলছি যে তো ওনাকে একটু ডেকে নিয়ে আসো, ওনার সঙ্গে কথা বলবো। তো ডেকে আসলে আমি বলছি যে ভাই দেখেন, আপনি দেখেন তো পানি পড়া দিলে আমার পেনটা কমে নাকি। তা ও তখন আমাকে বলে যে তোমার বাচ্চা তো মারা গেছে, তো তুমি এখন পানি পড়া দিয়ে কি করবা। যখন আমাকে কিন্তু জানানো হয় না, তখন ওটা শুনে আমি খুব কান্নাকাটি করি, এক পর্যায়ে প্রচন্ড কান্নাকাটি করি, কেন আমাকে জানানো হয়নি। তখন আমি চিন্তা করি যেহেতু আমি আর সিজার করতাম না, এটা যেভাবে হোক নর্মাল হোক। বহুত কষ্টে ওটা আমাকে নর্মালে ডেলিভারি করাতে আর পারে না। তখন স্বামী ক্লিনিকে ও আসে, যখন আমি দেখে যে আর সহ্য করতে পারি না, সিজারের জন্য ওটিতে নিয়ে গেছে, তখন আমার বাচ্চাটা নর্মালি ডেলিভারি হয়ে যায়। ওটিতে যাওয়ার পরে নরমালি ডেলিভারি হলো। ওকে। হওয়ার পরে পরে বাচ্চাটা দেখে সবাই খুব কাঁদছে, আমার হাজবেন্ডও খুব কান্নাকাটি করে। তা আমাকে বাচ্চাটা দেখাবে না, আমি বললাম যে আমাকে একটু দেখাও। তখন আমাকে একটু দেখায়, সবাই বলে যে তোমার ভুলের জন্য বাচ্চাটা আজ মারা গেল, আপনাকে ব্লেম করা হলো। পারিবারিক ভাবে যতগুলো ভুল হচ্ছে সবগুলোর জন্য আপনাকেই ব্লেম করা হচ্ছে। এটাই। আপনার ভুলটা কি বলতো ওরা এই বাচ্চাটার জন্য? যে আমাকে বলছে যে তুমি সিজার করলে তো বাচ্চাটা পাইতা। তা আমি বলছি যে সিজার আর আগে যে সিজার করবো, আমার যেহেতু কোন রকম খারাপ লাগেনি কখনো, এই জন্য আমি বুঝতে পারিনি। আর আমার এই ধারণাটা কম ছিল। তা আমার আম্মা শুধু বলে তোমার ওই দিনকে আল্ট্রাসাউন্ড করতে নিয়ে যেতে চাইছি, তুমি কেন গেল না। তা আমি বড় চিন্তা করে দেখলাম আসলে এটা আমারও তো ভুল। আমি যদি আল্ট্রাসাউন্ড করে দেখতাম আমার বাচ্চাটা কি পজিশনে আছে, তাহলে তো আমি করতে পারতাম যাই হোক একটা। তখন বলে যে বাচ্চাটা যেরকম হয়েছে এটা আসলে এরকম বাচ্চা আমরা কখনো দেখি নাই, খুবই সুন্দর হয়েছে নাকি বলে। বেবিটাকে কি করা হয়? বেবিটাকে দাফন করানো হয়। তখন পারিবারিক ভাবে আপনারা দাফন করেন? ওকে। আমার ছোট ভাই আর আরেকটা ভাই ছিল, এরা দুজন দাফন করে। এভাবে যাই, আমি তো অসুস্থ থাকি, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ থাকে। তখন ছিল ঈদ, আবার ঈদের সময় ছিল। আমি তো মনে করছি যে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে আমার বাচ্চাটা হওয়ার জন্য ওরা আমাকে অনেক করছে আর কি। আমার পরে এক ধরনের ইন্টারনাল যে কাজগুলো করে ওটা করছো, করার পর আমার অনেক সমস্যা হয়ে গেছে পেটের ভিতর। এটা তো বুঝতে পারিনি কখনো। এই সুযোগে এর মাঝখানে ঘটনা হয়ে গেছে, আমি যখন বাচ্চা হওয়ার জন্য আমার বাপের বাড়ি যাই, তখন আমার ননদ সাথে তার হাজবেন্ডের সমস্যা সৃষ্টি হয়ে গেছে। আমার শাশুড়ি কিন্তু কখনো আমার কাছে থাকেনি আমার বাচ্চা হওয়ার সময়। আমি যখন বাচ্চা হতে আমাদের বাড়ি চলে আসছি, তখন যেহেতু স্বামী একা একা থাকে, রান্না বান্না কে করে দেবে, আমার শাশুড়ি বাসায় থাকতো। থাকার কারণে আমার চাচাতো ননদটাকে স্বামী আবার এনে বোনের বাসায় রেখে দেয়। আমার ননদ আবার টিউশনি পড়তো। আমার ননদেটা ওর পর একটা শারীরিক নির্যাতন চালায় আর কি। কাকে করে এটা? এটা যে চাচাতো বোনটাকে এনে দেয়। তারপরে এটা নিয়ে একটু পারিবারিক ভাবে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, তাদের ফ্যামিলির সাথে ফ্যামিলির একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়, যেটা বোঝা যায়। মেয়েটা বুঝতে পারেনি, পরে এক পর্যায়ে মাকে জানাই দেয়। জানাই দিলে এটা নিয়ে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হলে তাই সাথে এটা নিয়ে ওই আমার শাশুড়ি প্লাস আমার নুনদে এটা অস্বীকার করে, আমার নুনদেটা পুরো যে আমি এই কাজ করি নাই। কিন্তু মেয়েটা ডাইরেক্টলি বলছে ওই আমাকে করছে। পর্যায়ে আমার শাশুড়িকে নিয়ে আমার ওই নুনদেটা প্রমাণ দিতে গ্রামের বাড়িতে যায়। এই আমার ছোট ননদের হাজবেন্ড। কিন্তু পর্যায়ে মেয়েটা প্রমাণ দিয়ে দেয়। প্রমাণ কিভাবে দেয়? প্রমাণটা এভাবে দেয় যে ওকে 2টা ট্যাবলেট কিনে দেয়, ওষুধ কিনে দেয়, যেটা যে তোমার যদি না হয় তাহলে তুমি ওষুধ 2টা খাবা। তো ওষুধটা মেয়েটা রেখে দেয়। রেখে দেওয়ার পর এটা প্রমাণ হয় তখন। তো এটা তো জানি না আমি, আমাকে জানানো হয়নি। এরা বলছে যে আমার শাশুড়ি প্লাস আমার ননদ বলছে এটা যেন বেটি না জানতে পারে। আমাকে বলছে না জানাইতে, শামীমকে বলছে তুমি ও যেন জানতে না পারে। পরে শামীম একদিন আমি হঠাৎ কথা বলতেছি ফোনে, তোর মনটা খুব খারাপ, আমি বুঝতে পারি ওর যদি কখনো কিছু হয় আমি কেন যেন বুঝতে পেরে যাই। তো হঠাৎ ওর কন্টিনিউ বলছে তোমার কি হয়েছে? না বলছে কিচ্ছু হয়নি আমার। আচ্ছা দেখো আমি অসুস্থ মানুষ, তুমি আমার কাছে মিথ্যা কথা বলো না, তোমার কি হয়েছে বলো। তারপরে আমাকে ঘটনাটা বলে, এই ঘটনা। তো এই কারণে আমার ননদটা চলে আসে ওইখান থেকে, স্বামীর সাথে একটা জ্ঞান ধরে সিলেট থেকে মৌলভীবাজার চলে আসে। এরকম 1-2 মাস থাকে। তা আমি আবার আমার যখন 45 দিন হয়ে যায়, আমি আমার বাপের বাড়িতে চলে আসি। আমি দেখি আমার ননদ টনদ বাসায় এই অবস্থা। তা আমি বিষয়টা জানি, কিন্তু ওরা জানে যে আমি সম্ভবত জানি না জিনিসটা।
আমিও কখনো তাদের জিজ্ঞাসা করি না, দরকার নেই আমার জিজ্ঞেস করা। পরে এটা ওদের পারিবারিক ভাবে একটা আলোচনার মাধ্যমে মিউচুয়াল করানো হয়, তাদের গার্জিয়ান প্লাস এদের গার্জিয়ান এনে এটা মিশাই দেয়। আমার ননদ আবার 2-3 মাস পরে বাসায় চলে যায়। বাসায় চলে যায়, কিন্তু এটা নিয়ে ওদের দুজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। আস্তে আস্তে দেখা যায় 2 মাস পর দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, আর এক পর্যায়ে আমার ননদ আবার চলে আসে। পরে চিন্তা ভাবনা করে যে ক্ষমা টমা চায়, দেখেন আমার ননদের পাটা ধরে ঝুলে থাকে যে তুমি আমাকে মাফ করে দাও, এরকম ভুল আর করবো না। শামীম প্লাস আমার শাশুড়ি ওরা চিন্তা ভাবনা করলে তাহলে একসাথে বাসা নিই আবার। হ্যাঁ, একসঙ্গে বাসা নিলে জিনিসটা ঠিক হয়ে যাবে, সিলেট থেকে ওরা মৌলভীবাজার চলে আসুক। তখন একসঙ্গে বাসা নিয়ে চিন্তা ভাবনা করলে পরে আমি রাজি না। এখানে আমি রাজি না বলে স্বামী এক পর্যায়ে আমাকে প্রচন্ড ভাবে বুঝাইতে থাকে, তাই বলে দেখো একসঙ্গে বাসা নিও না, এতে কিন্তু আস্তে আস্তে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। দূরে থাকলে তারা আসলো, আমরা গেলাম, এটা সম্পর্ক ভালো থাকবে। আমার কথা শুনে না, না শুনলে পরে একসঙ্গে বাসা নেয়। তা যে বয়সে আমি 1.5 বছর থাকি, 1.5 বছর থাকি, বাড়িওয়ালাদের সাথে আমার একটা খুবই ভালো সম্পর্ক। 5 রুমের একটা বাসা নেই দোতলায়। তো ওইখানে থাকি, থাকতে থাকতে এক পর্যায়ে দেখো মাঝে মাঝে আমার ননদ প্লাস ননদের সঙ্গে ওদের দ্বন্দ্ব হয়, গ্যাঞ্জাম হয়, ঝগড়া হয়, একটা বিষয়কে কেন্দ্র করে দেখার জন্য ননদের মনের মধ্যে একটা ফাঁকা যে আমার হাজবেন্ড এরকম করলো, এনে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হলে পরে দেখেন আমি আর শামীম টিভি দেখতেছি, আমার শাশুড়ি আসতে শামীমকে ডেকে নিয়ে চলে যায়, যে বেটা বেটা বলে ডাকতো, বেটা আয় দেখে কি হচ্ছে দেখ। তাই ডেকে নিয়ে আমি ওইখানে যেহেতু রয়েছে আমাকে কখনো ডাকতো না, আমি যেতাম না, যে অন্যের ঝগড়াটা শুনে আমার দরকার নেই। তো স্বামী ওইটা শুনে টুনে এসে বিচার সালিশি করে এসে ঘরের মধ্যে এসে আমার সাথে লাগাই দিত, যে পাশে মানুষ মরে গেলেও তোমার কিছু দেখার জন্য তুমি এখানে তুমি টিভি দেখতেছো, বা আমি বই পড়তাম তুমি কেন এখানে বই পড়তেছো, এরকম কথাবার্তা বলার পরে এক পর্যায়ে করছে আমি বলছি দেখো তুমি আরেকজনের ঝগড়াটা শুধু শুধু ঘরের মধ্যে আনতেছো কেন, তুমি শুধু শুধু নিজের সংসারে অশান্তি করবানি। এক পর্যায়ে এই নিয়ে কথা কাটাকাটি আমার মারতো। আর তাছাড়া এমনি যখন আমার মারতো যাই হোক ওটা আমি ভুলে যাই, তার সাথে আমি খুব সুন্দরভাবে সংসার কিন্তু করি। আমি প্রচন্ড ভাবে ইয়ার্কি ফাজলামি তার সঙ্গে করি, প্রচন্ড ভাবে ফান করি, দুজনে মজাও করি, এরকম যায় আমাদের। তো এভাবে এরকম হয় কেন ওদের হয়, কিন্তু ওই রেসটা স্বামী এসে আমার পরে খাটায়, এভাবে চলতে থাকে। এভাবে দেখা যায় 2-3 বার এরকম সংসার হয়। তা আবার একদিন ওরকম যে ওদের দুজনের মধ্যে গ্যাঞ্জাম হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে, ওইরকম আমার শাশুড়ি আবার স্বামীকে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে যাওয়ার পরে আমাকে আর বলিনি ওই বিষয়টি নিয়ে। আমার হাজবেন্ড আবার আমাকে মারছে, মারার পরে এখন আমার ননদ চিন্তা করছে তার হাজবেন্ডকে ছেড়ে দেবে, তার সংসার আর করবে না। পরে তার ওর হাজবেন্ড চলে যাওয়ার পরে এই তো কি ঘুমের ট্যাবলেট খাইছে, কি জানি কি কি খেয়ে দে অস্থির, এখন সে বউ ছাড়া বাঁচবে না, এটা ইত্যাদি ইত্যাদি। প্রায় 10-12 দিন ভিন্ন রয়েছে জামাই থেকে, কিন্তু জামাই পাগল হয়ে গেছে বউকে নেওয়ার জন্য। এইভাবে করার পরে তার লোকজন ডাকানো হয়েছে, যে একটা সালিশি বিচার যেটাকে বলে। সেই ঘটনার সাথে কি আপনার ঘটনার কোনো রেশ বা কোনো যোগাযোগ আছে? আচ্ছা, ঠিক আছে। তারপরে এভাবে করার পরে এক পর্যায়ে হওয়ার পরে ওরা বিচার সালিশি করতে আসবে লোকজন। তো ওদিনকে বিচার সালিশি যেহেতু স্বামী ওদের বিষয়টা নিয়ে আমাকে মারছে, মারার পরে আমি কিচ্ছু বলিনি। আর এই যে এত সব ঘটনা ঘটে, কখন আমার সংসারে কিন্তু আমি জানাই না, আমার বাপের বাড়ি ভাই বোন কারো কিছু আমি কখনো জানাই না, জিনিসটা না এইভাবে থাকে। তা ওই যে আমার চাচা শ্বশুর আসছে, আমার উকিল বাপ ছিল, উকিল বাপ আসছে, আর আমার ফুফুর শাশুড়ি এরা আসছে বিচার করতে, ওদের বিচারটা করতে এসে তা ওদের কাছে আমার বিষয়টা আমার যে মারছে এইটা নিয়ে নালিশ দিচ্ছে আমার শাশুড়ি তাদের কাছে। তারপর ওরা আমার ফুফু শাশুড়ি এসে জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে, তোমার মন খারাপ? আমাকে না ফুফু কিচ্ছু হয়নি। না কি হয়েছে তোমার মন খারাপ? আমাকে না ফুফু কিচ্ছু হয়নি, এমনি ভালো লাগছে না, আমি শুয়ে আছি। ও এর আগে একটা কথা বলতে হবে, এর আগে দেখা যাচ্ছে যে আমার যে বাচ্চাটা হয়ে মারা যায় 10 মাস পরে আবার আমার কনসেপ্ট করে। 10 মাস পর কনসেপ্ট যখন করার পরে আমার বাচ্চাটা ঠিক জায়গায় না আসে, এটা ওভারেতে চলে যায়। ওকে, বেবি টিউবে না থেকে সেটা ওভারেতে চলে যায়। হ্যাঁ, লেফট সাইডে মানে বাঁ সাইডে ওভারেতে চলে যায়। চলে যাওয়ার পরে এটা আমি এরকম আমার কেমন যেন লাগে, একটু ভিন্ন ভিন্ন ধরনের লাগে, যে আমার আগের বেবিটা থাকা অবস্থা এরকম ছিল না, আর এটা একটু অন্যরকম লাগে। তা আমি স্বামীকে জানানোর পরে না এরকম হতে পারে তোমার। তার অন্য দিক দিয়ে সমস্যা হয়, আমার শারীরিক দিক দিয়ে সমস্যা দেখে আমি স্বামীকে জানাই। ও ডাক্তারের সাথে আলাপ করার পরে বলে ডাক্তার বলে এরকম অনেক সময় হতে পারে মেয়েদের। তো এরকম হওয়ার পর আমি ওখানে একজন মহিলা ডাক্তারে দেখানোর পরে যদি এরকম হয় আপনাদের, তাহলে আপনি একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে পারেন। তখন আমি আল্ট্রাসাউন্ড করে দেখলাম যে এটা ওভারিতে চলে আসছে।
উনি বলছে কি যে এটা যদি আপনারা অপারেশন করে না ফেলেন ওনার জন্য সমস্যা হয়ে যাবে, ওনার জন্য জীবনে একটা রিস্ক হয়ে যাবে। তখন এটা আমার ভাইয়ের সঙ্গে ফোনে আলাপ করলাম, যেহেতু আমার ভাই হসপিটালে চাকরি করেন, ওনাকে জানানো হলো। জানানোর পরে ঠিক আছে তো ওকে নিয়ে আসো, এটা আমরা ল্যাপারোস্কোপি করে ঠিক করব। তা ওই দিনকে রাত্রে আমি তো খুব কান্নাকাটি করলাম যে আমার ভাগ্যটা এতই খারাপ যে আমার বাচ্চাটা হয়ে আবার নষ্ট হয়ে গেল, আবার এই একটা এরকম, আমি খুব কাঁদতেছি। তো কান্নাকাটি করার পরে রাত্রে গাড়িতে আমরা চলে আসলাম ঢাকায়। মানে এই হসপিটালে ক্লিনিকে টেস্টের জন্য আমাকে সারাদিন ওই অবস্থায় দৌড়ে পড়ে রাখা হলো। আপনি ঘটনাটা যে জায়গাটা ছেড়েছিলেন ওখানে কিন্তু আবার ফিরে যেতে হবে। হ্যাঁ, তাই এটা এইভাবে করতে থাকার পরে আমাকে ডাক্তার বললো যে এখানে এসে আবার 2টা টেস্ট করা হলো, আবার আল্ট্রাসাউন্ড করা হলো, যে ওই রিপোর্টটা হয়তো ভুল হতে পারে। পরে দেখে না যে একই সমস্যাটা একই। তা বলছে দেখি আমরা ল্যাপারোস্কোপি করে এটা ঠিক করাতে পারি কিনা। তা যে পজিশনে আছে এটা ল্যাপারোস্কোপি করানো যাবে না। তখন বলে ওনাকে অপারেশন করা ছাড়া কোনো গতি নেই। তখন ওরা বললো যে ঠিক আছে রাত্রে আমরা অপারেশন করে চিন্তা ভাবনা করবো, যদি ওনার সন্ধ্যার সময় প্রচন্ড পেইন হটে তাহলে কিন্তু অপারেশন করতেই হবে। তা ঠিকই আমি সারাদিন ওই যে বসে থেকে টেস্ট করানোর পরে দেখি সন্ধ্যার পরে আমার প্রচন্ড পেইন যে আমি সহ্য করতে পারতেছি না। তারপরে রাত্রে 8টার দিকে আমার অপারেশন হয়ে যায়। অপারেশন হয়ে যাওয়ার পরে আমার বাঁ সাইডের টিউব একটা ফেলে দেওয়া হয়। একটা টিউব ফেলে দেওয়া হলো? হ্যাঁ, একটা টিউব ফেলে দেওয়ার পরে তারা ডাক্তারের তত্ত্বাবধানে থাকি কয়েক মাস পর পর, 1 মাস পর পর না ডাক্তার দেখাতে হয় আমাকে। তো এইভাবে আমি 15 দিন থাকি। আর এর আগে আমি অনেক আগে কলেজের চাকরির জন্য ভাইবা দিয়ে আসছি। তা যেদিন অপারেশন করাবো 4 তারিখে সেপ্টেম্বরের 4 থেকে 2011 সাল ছিল এটা। তখন ওই দিনকে আমার ফোন আসছে আমার চাকরিটা হয়ে গেছে, কলেজের চাকরিটা হয়ে গেছে। তখন স্বামী ফোন দিয়ে তাদেরকে জানায় দেখেন উনি তো একটু অসুস্থ, হসপিটালে আছে, ওনার একটা অপারেশন হয়েছে, ওনাকে একটু সময় দেন, সামনের মাসে যে উনি জয়েন করবে। তো ওরা কথাটা মেনে নিল আর কি। তারপরে আমার তো অপারেশন হয়ে যায়, তাই একদিন চাকরির জন্য বারবার ওরা ফোন দেয় ওইখান থেকে, কলেজ থেকে। তা আমাকে 15 দিন পর আমাকে ঢাকার থেকে নিয়ে যাওয়া হয়, স্বামী এসে আবার নিয়ে যায়। ওই আমাকে ডাক্তার বললো 3 মাস রেস্টে থাকতে, আমি কিন্তু কোনো রেস্টে নাই। ওদিনকে যে আমি রাতের থেকে রান্না শুরু করি ওই অসুস্থ শরীরে। এভাবে যেতে থাকে। তাই একসঙ্গে যেহেতু আমাদের বাসা, আমার শাশুড়ি করতো কি দেখে যে বউটা কিছু করতে পারে না অসুস্থ শরীরে, আমার শাশুড়ি আমার সংসারে একটা কাজও কখনো করতো না। আর আমার শাশুড়ি সব খুঁটিনাটি সব কাজ আমার ননদের সংসারে করে দিত, সব এভরিথিং। সকালে ঘুম থেকে উঠে তার রান্নার থেকে করে তার পোশাক আশাক সব, তার বাচ্চা লালন পালন খাওয়া, আমার নুনদের পোশাক আশাক পর্যন্ত সে পরিষ্কার করে দিত আমার শাশুড়ি। তো আমার সংসারে একটা কাজ করতো না। তো এইভাবে আমি একদিন স্বামীকে বললাম দেখো আমি অসুস্থ শরীরে এরকম কাজ করি, আমি তাকে এভাবে বলিও নেই। তা বলছে আস্তে আস্তে করো কাজগুলো। তো এভাবে যখন আমার ওই যে সে আগের জায়গাটা যেতে হবে, তাদের হাজবেন্ডের মধ্যে এরকম গ্যাঞ্জাম ছাড়াছাড়ি হয়ে যাবে। তো 2 পক্ষের লোকজন আসিয়া যখন এই জিনিসটা মীমাংসার জন্য বসলো, তখন আমার যে আগে রাত্রে মারলো স্বামী, তাদের বিষয়টা নিয়ে এটা তখন তারা জানলে পরে আমার চাচা শ্বশুর এসে জিজ্ঞেস করলো যে বউ তোমার কি হয়েছে। আমি না চাচা যান কিচ্ছু নেই, সালাম টালাম দেওয়ার পরে তারা আসলো, আমি চাটা করে দিলাম। চা করে দেওয়ার পরে উকিল বাপটপ সব জিজ্ঞেস করলো। এক পর্যায়ে করলো যে তোমাদের একটা বিচার করতে এসে আমাদের আরেকটা বিচারের কথা শুনতে হচ্ছে। আমি কে দিচ্ছে আপনাদের কানে এগুলা, আমি তো আপনাদের কিচ্ছু বলিনি। ও করতো কি একটা রাগ করে আমার মারধর করে কখনো রুমে থাকতো না, আমার শাশুড়ি রুমে যে ঘুমাইতো সবসময়ের জন্য। আমার শাশুড়ি রুমে যে 3 দিন ঘুমায়। তারপর শাশুড়ি বলছে যে তুমি এক জায়গায় ছেলেটা এক জায়গায় কেমন দেখায়, তুমি তোমার জামাইকে নিয়ে আসো। একটা সমস্যা কি ছিল যে আমার হাজবেন্ড হাজার অন্যায় করবে কখনো স্বীকার করে না যে আমি অন্যায়টা করছি। বলে কি আমি যেটা করছি সেটাই রাইট। তারপরও যে সে আলাদা ঘুমোচ্ছে তার পায়ে ধরে আমাকে আনতে হবে, ওদের রেওয়াজ হলো এটা। আমার শাশুড়ি বলতো কি যে বেটা মানুষ হাজার অন্যায় করবে, তুমি তার পায়ে ধরে নিয়ে আসবে ঘরে। তারপর আমার ফুফু শাশুড়ি এসে বললো যে যাও তুমি বেটাকে নিয়ে আসো, যেহেতু ওই রুমে কেমন লাগে। আমি বলছি যাই কেন সেই রুমে, বাসা কি আমার নেই, বাসা তার, সে বাসা ভাড়া দেয়, কেন ওই রুমে থাকে। পরে আমি যে যখন আমি বলছি যে রুমে আসো, তা বলছে আমি রুমে যেতাম না। তখন আমি মাথার নিচের থেকে বালিশটা নিয়ে আসছি, নিয়ে আসার পর কি ডিস্টার্ব করো না, আমার ভালো লাগে না, আমার এখানেই শান্তি, আমি এখানেই শান্তি আছে। তখন ও গেঞ্জি পরা ছিল, আমি গেঞ্জিটা ধরে টানতে নিয়ে চলে আসছি। অবস্থা বাসায় নিয়ে আসার পর জাস্ট আমাদের আবার ঠিক হয়ে গেছে এগুলা, আমরা আবার স্বাভাবিক সংসার করি। কিন্তু কথা হয়েছে একটা,
তুমি আলাদা বাসা নেবা না ওরা আলাদা বাসা নেবে, দুইটার একটা, না হলে সময় আমি থাকতে পারবো না। আমি একটা জিনিস যেটা বুঝছি আপনার কথা শুনে, একটা শাশ্বত আবহমান বাংলার বধূ যেটাকে বলে, পারিবারিক সমস্যায় জর্জরিত, এবং এই সমস্যাগুলোকে আসলে খুব বড় আকারে সমস্যা বলবেন নাকি খুব ছোট আকারে সমস্যা বলবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এই সমস্যাগুলো প্রত্যেকটা মেয়েই কম বেশি ফেস করে এই এই ফ্যামিলিগুলোতে। এবং শাশুড়ির সাথে যে একটা মনোমালিন্য, ননদের সাথে একটা মনোমালিন্য, হাজবেন্ড সেখানে কতটা সক্রিয় ভূমিকা পালন করছে, ওয়াইফকে কতটা সাপোর্ট করছে, সেখানে একটা মনোকষ্ট, সবকিছু মিলিয়ে একটা গ্রাফ আজকে এখানে পরিষ্কার হচ্ছে। 1, 2 নম্বর হচ্ছে আড়ালে কিন্তু প্রকৃতি অনেক বড় একটা ক্ষতি করে দিচ্ছে, আপনারা ঠিক বুঝতে পারছেন কিনা জানি না। সেটা হচ্ছে একবার তার সন্তান হওয়ার কথা, সে মৃত সন্তান প্রসব করলো। দ্বিতীয়বার সন্তান আসলো পেটে, কিন্তু সন্তান যেখানে থাকার কথা সেখানে না থেকে সেটা থাকলো অন্য একটা জায়গাতে। ডাক্তারের ভাষাতে এটাকে খুব সুন্দর করে বোঝানো সম্ভব। আমরা অ্যাজ এ হোল বলতে পারি যে যে জায়গাটায় বেবিটা থাকার কথা ছিল সেই জায়গাটা বেবিটা ছিল না, ছিল অন্য একটা জায়গায় শরীরের মধ্যে, এবং যে কারণে তার একটা টিউবকে ফেলে দিতে হলো, যেটা তার জন্য একটা মারাত্মক রিস্ক হয়ে গেল পরবর্তীতে বেবি নেবার ক্ষেত্রে। এরকম একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং যেখানে একটা জিনিস আমরা দেখতে পেরেছি যে যে কোনো কিছু দুর্ঘটনা ঘটলে ঘুরে ফিরে এই ভদ্রমহিলা অর্থাৎ মুক্তি তার কাছে এসে তাকেই দোষ দেওয়া হচ্ছে যে তোমার কারণে এটা হয়েছে, তোমার কারণে এটা হয়েছে। এবং ইনি ওই যে আবার বললাম গ্রাম বাংলার একেবারে আবহমান কালের যে শাশ্বত বাংলার বধূ, সে সবকিছুই মুখ বন্ধ করে চুপ করে সহ্য করছে, না বলছে তার হাজবেন্ডকে, না বলছে তার বাপের বাড়ির কাউকে। এবং এটা শেষ পর্যন্ত কোথায় যায় এটাই এখন দেখার বিষয়। তারপর কি হলো একটু জানতে চাই। তারপরে আমার ননদরা আলাদা বাসা নিল, আমরা আলাদা বাসা নিলাম, এভাবে থাকে। হুম। গত বছর রমজানের ল্যাপ্রোস্কোপি করার জন্য সিলেটে এক ডাক্তার, মহিলা গাইনি ডাক্তারের সাথে আলাপ করলো। তো প্রথম রমজান আমাকে নিয়ে যাবে আলাপ করার দিন, ওদিন আমার কলেজ থেকে নিয়ে যায়। তো কলেজে তো আমি বোরকা পরে কখনো যাইনি, এভাবেই যাই যেভাবে আছি এখন। তো ও তখন আমাকে বললো কি যে চলো আমার আরেক ননদের বাড়িতে, সিলেট, ওদের বাড়িতে ওইখানে সিলেট। তো ওখানে যেতে বলে, আমি বলছি দেখো ওদের বাসাতে আমি বোরকা পরা ছাড়া কখনো যাইনি, গেলে ওরা সমালোচনা করবো, আমি এই অবস্থা যাবো না। তো এক পর্যায়ে কেন যাবে না তুমি? তার বলছে এই অবস্থা যা ঠিক হবে না। তারা বলছে কি ঠিক আছে তুমি না যাও, আমি যাবো, তোমাকে আমি গাড়িতে তুলে দিই। আমাকে গাড়িতে তুলে দেয়, আমি চলে আসি। কিন্তু ওটাও ভিতরে ভিতরে রাগ করতে থাকে, স্বামী রাগ করতে থাকে। তো আমি তাকে ফোন দিই, তুমি রওনা আছো, ফোনটা আমাকে রিসিভ করে বলে যে আমি গাড়িতে উঠবো 8টার সময়, রাত 8টায়। তো বাসায় এসে ওটারই ফুলতে থাকে এক পর্যায়ে। তবে জিজ্ঞেস করে বলে না আমার শাশুড়িকে সেটা বলে দেয় এক পর্যায়ে কথা কাটাকাটি হওয়ার পরে ওদিনকে আমার মারধর করার পরে আমি এক পর্যায়ে করে কি ঘর থেকে বের করে দেয়। তারপরে থেকে কিছু হলে আমাকে বলে ঘর থেকে বেরোয় যা, আমি তোর সাথে আমার বনিবনা হতো না, তোকে নিয়ে আমি থাকতাম না, তোর সঙ্গে আমার ফুসাইতো না, তুই চলে যা। এই সময়টা থেকে আপনি কলেজে টিচার ছিলেন? তখন আমি নিয়োগ করছি কলেজে, আমি আচ্ছা। অপারেশনের 15 দিন পরে যে আমি জয়েন করছি। আপনি তখন জব করছেন? হ্যাঁ জব করি, এবং যে স্যালারিটা দেয় তাকে আমি ধরে দিয়ে দিই। এভাবে চলতে থাকলে পরে যে বাড়িতে পরে বাসা নিলাম, বাড়িওয়ালারই আর একটা রুম, বাড়িওয়ালা বললো আমাদের এই রুমে থাকো, কিন্তু গ্যাস ছিল না বাসায়, সিলিন্ডার ইউজ করতো। তো তার কারণে আমরা সেই প্রথম যে বাসাতে ছিলাম মৌলভীবাজারে, সেই বাসা আবারও ভাড়া নিলাম। দেখা যাচ্ছে আমাদের সংসারে ভালোই চলে, আমি খুব তার সাথে ফান করি, মজা করে। দেখা যাচ্ছে আমি যদি ওকে বলি যে তুমি আমাকে একটু কোলে নাও, ও কোলে নিয়ে আমার এই রুম থেকে ওই রুমে যায়। মাঝে মাঝে নিজেই বলে চলো আমরা সন্ধ্যার পর ঘুরতে বেরোয়। দেখা আমরা কোন এক রেস্টুরেন্টে হয়তো চাইনিজ খেয়ে আসলাম বা মুগলাই টুগলাই এগুলো খেয়ে চলে আসলাম, বা ওখানে মেলা হলে আমাকে নিয়ে যেত যেটা সেটা কিনে দেওয়ার জন্য, যেটা স্বাভাবিকভাবে চলতে থাকে আমাদের। আমার মোট কথা এত ঝামেলার মধ্যে আমি মনে করি যে আমার হাজবেন্ড আমার কাছে ভালো। আমি ল্যাপ্রোস্কোপি করার সিদ্ধান্ত নিই। হ্যাঁ ল্যাপ্রোস্কোপি করার সিদ্ধান্ত নিলে আমি টাকাটা ম্যানেজ করতে, তখন আমি তাকে বলে দেখো তুমি আমার কাছে 3 মাসের টাকাটা নিও না, 3 মাসের টাকাটা না নিলে আমার একটা অপারেশন করতে প্রায় 30-35 হাজার টাকা খরচ যাবে, এটা আমার টাকাটা ম্যানেজ করতে হবে। আমি আবার বাসা ভাড়া দিই, চাকরিটা হওয়ার পর তো প্রতি মাসে আমি বাসা ভাড়াটা দিই। তা দেওয়ার পর বলছে কি যে কেন দিবা না কেন, আমি কিভাবে দেবো বাসা ভাড়া এতটা, কিভাবে টানবো সংসার করে বাসা। আবার ওদিক দিয়ে আবার ওই চাকরিটা ছেড়ে দিয়ে নিজে ব্যবসা করতে থাকে। তারপরে দেখা যাচ্ছে ল্যাপ্রোস্কোপি করার জন্য আমি হালকা হালকা টাকা জমাই আর ওদিকে বাসা ভাড়াটা আমি ঠিকভাবে দিয়ে যাচ্ছি স্যালারির থেকে। তাই কিছু টাকা নিয়ে আমি ঢাকায় আসি, প্রায় 10,000 টাকা মাত্র। নিয়ে আসার পর আমার আম্মাকে ভাইকে বললে পরে আমার আম্মা ভাই বাকি টাকাটা আমাকে দেয়, প্রায় 35,000 টাকা আমার খরচ যায়। তো এখন আমি ল্যাপ্রোস্কোপি করাবো, আমাকে কিন্তু তুলে দেয় আমার বড় আপা আনতে যায়। ও অপারেশনের সময় আসবে না, যখন আসবে না তো আমি বললাম তুমি আমার স্বামী, তুমি আসবে না। ডাক্তারটা বারে বারে তোমাকে খোঁজে, মহিলা যে ডাক্তার উনি ওকে বারে বারে খোঁজে।
যে কথা ওকে বলা যায় সে কথা তো আমার ভাইকে বলা যায় না, বড় ভাইকে বলা যায় না। তো অনেক সময় দেখা যাচ্ছে আমার ভাইয়ের সামনে এমন একটা ডাক্তারের কথা বলে আমি খুব লজ্জাবোধ করি আর কি। তো ওকে এই কথাগুলো বলেও আসবে না, তখন আমার বর্ণনাটা আমাকে ফোন দিয়ে বলে যে তোমার অপারেশন। তখন আমি ফোনে একটু কাঁদলাম যে আমি অপারেশন করব, ডাক্তারের শুধু হাজবেন্ড খোঁজে কিন্তু আমার হাজবেন্ড ডাক্তারের পায় না। পরে এটা আমার ননদ সম্ভবত বড়টা বুঝাইছে, ওকে বোঝানোর পরে আমি বলতেছে যে ঠিক আছে আমি আসবো কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। যখন এই কথা বললাম তো আমি বলছি তুমি টাকা ম্যানেজ করে আসো, অন্য কাজের সময় তো তুমি ঠিকই টাকাটা ম্যানেজ করতে পারো, এখন তুমি পারবা না। তখনও 5,000 টাকা ধার করে নিয়ে আসে। এসে আমাকে বলতেছে অপারেশনের দিন আমি যখন অপারেশন করতে যাব, ল্যাপারোস্কোপিটা করাবো, তখন আমার বলতেছে এই টাকাটা কিন্তু তুমি যেয়ে দিয়ে দেবা। আমাকে বলতেছে মানে এসেই এসব কথা না, এসে অন্য কথা ভালো মন্দ বলার পরে ওইসব কথা তা আমি রাজি হয়েছি, ঠিক আছে তোমার টাকা আমি দিয়ে দেবো, 5,000 টাকা নিয়ে আসছো আমি দিয়ে দেবো। তা এই যে আমি অপারেশনটা করছি, ল্যাপারোস্কোপিটা করাইলাম প্রাইভেট ক্লিনিকে, এখানে 35,000 টাকা খরচ, ওর মধ্যে আমার হাজবেন্ড আমাকে 1 টাকাও দেয়নি। না দিলে পরা উল্টা আমাকে বলতেছে তুমি আমার মোবাইল কিনে দাও, যেহেতু যে মোবাইলটা আছে তার কাছে তার ভালো লাগতেছে না। তখন বলছে আমার মোবাইল কিনে দাও। আমার আম্মাকে বললাম, আমার আম্মা একটা মোবাইল কেনার টাকা দিল, দেওয়ার পর ও মোবাইল নিজে এসে 10 নম্বর থেকে কিনে নিয়ে যায়। আসা যাওয়ার ভাড়াটা শুধু আমার হাজবেন্ড দেয়। পর অপারেশন করলাম আমি ফেব্রুয়ারির 27 তারিখে, অপারেশন করে 28 তারিখে আমার রিলিজ দিয়ে দেয়, একদিন রাখে। আমি 1 তারিখে চলে আসি, মৌলভীবাজার চলে যায়, 1 তারিখে চলে যায়, 2 তারিখে যে আমি আবার কলেজে জয়েন করি। যে আমার পেটে কিন্তু পুরো ব্যান্ডেজ করা, ওই অবস্থায় কলেজে যাই। তা দেখে আমার কলেজের স্যার ম্যাডামরা বলতেছে আপনি এই অবস্থায় কেন আসছেন, আপনি দরকার ছুটি নেন। আমি কে আচ্ছা ছুটির জন্য আমি স্যারের সঙ্গে কথা বলবো, প্রিন্সিপাল স্যারের সঙ্গে। আমাকে রিক্সা ওঠা বারণ, তো আমাকে বাইকে করে দিয়ে আসে, কিন্তু আস্তে সময় আমি হেঁটে হেঁটে আস্তে আস্তে করে আসি। তো আমি বললাম তুমি আমাকে একটু নিয়ে যাও, আমার খুব কষ্ট হচ্ছে। তা বলছে তুমি হেঁটে হেঁটে আসো। তা আমি হেঁটে হেঁটে বাসায় চলে আসি, যেখানে 10 মিনিটের রাস্তা আমি প্রায় আধা ঘন্টা এরকম লেগছে আমার হাঁটতে আর কি। ও তো কাজে বেরোয় চলে গেছে, রাত্রে রান্না কি করবে। 3 দিন আবার আমার শাশুড়ি রান্না করছিল। আমার শাশুড়ি কিন্তু কখনো সংসারের কাজ করে না, ওনার ব্যক্তিগত কাজ ছাড়া। তারপরে আমি রাত্রে কি রান্না করবে, দেখা যাচ্ছে আমি রাত্রের জন্য ফ্রিজের থেকে মাংস বের করতে গেছি। ওই জিনিসটা মাংসটা আমি ফ্রিজে যে পাইনি। যখন পাইনি তা আমি এবার জিজ্ঞেস করলাম, আমার শাশুড়ি নামাজ পড়তেছে, আমি বললাম যে মা মাংসটা কোথায়। তা বলছে তুমি যার পরের দিন আমি রান্না করে খেয়ে ফেলছি। তা আমি বলার মধ্যে বললাম যে আমি না 1.5 কেজি মাংস রান্না করে রেখে গেলাম, যেহেতু আমি একদিন আসি মাঝখানে। তো এই কথা বলার পর আমি ভালো মন্দ কিচ্ছু বলি না, আমার শাশুড়ি আমার বেশ কয়েকটা কথা শোনাইলো। শোনানোর পরে আমি বসে আছি। তা রাত্রে স্বামী আসতে, আসার পরে স্বামী বলতেছে তোমার মন খারাপ কেন। আমি বলছি আমার কিছু হয়নি। তারপরে কি যে না তোমার মন এরকম, আমি কলেজের গল্পগুলো করতেছি যে কলেজে আজকে এরকম হলো, প্রতিদিনই গল্প করতাম কলেজেরটা এসে। তা আমার শাশুড়ি এসে কান্না করে এটা নালিশ করে দিছে। যখন বলে দেওয়ার পর স্বামী মানে কিছু না শুনে না যাচাই করে আমাকে বেশ কয়েকটা কথা বললো, বেশি কথা বললো, ঘর থেকে বেরিয়ে চলে যায়। রাত্রে এসে আমার শাশুড়ি আর স্বামী একা একা ভাত খেয়ে ফেললো। আমি কিন্তু অসুস্থ শরীর, অপারেশন করা, আমার টাইম মতন ওষুধ খেতে হয়, আমি খাইনি। তখন আমাকে বললো না, আমি ওইটা মনে মনে খুব ধরে রাখছি যে কেন সে আমাকে ছাড়া কখনো ভাত খায় না, আজকে ভাত খেলো আমি আজকে ভাত খাবো না, এরকম একটা চিন্তা ভাবনা নিছি। তো এইখানে হয় কি ওই দিনকে রাত্রে আমাকে খুব মারে আর কি। শাশুড়ি খাটের পাশে দাঁড়ায় থাকে আর আমাকে ওই অপারেশন করা অবস্থা প্রচন্ড আগে মারে। মারধর করলে আমি রাত্রে আমার আপাকে ফোন দিই, আমি আমার আপাকে জানাতে বাধ্য হয় যে আপা আমাকে যদি বাঁচাতে চাস তাহলে নিয়ে যা আমাকে, কি হয়েছে এই ঘটনা। ওই অবস্থা ঘর থেকে বের করে দেয় আর কি। আমি ঘর থেকে প্রায় 1 বছর ধরে যখন শুনতে পাচ্ছি আমার এরকম সমস্যা, পেটে আমার বাচ্চা কাচ্চা এরকম হবে না সমস্যা, তখন থেকে আমার এসে ঘর থেকে বের করে দেয়, কিন্তু কখনো আমি বেরোই না। আচ্ছা দাঁড়ান, আপনি একটু আগে বলছিলেন যে আপনার পেটে বাচ্চা কাচ্চা হবে না, ব্যাপারটা কে বললো? এটা ডাক্তারে বলছে, যেহেতু এই যে ল্যাপারোস্কোপিটা করাইলাম আবার, এটা ডাক্তারে বলছে যে এখন আপনারা বাচ্চা যে আরেকটা টিউব আছে ওইটা সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, এই সমস্যাটা দেখাচ্ছে, ওই সমস্যা বলতে একটা ব্লক দেখা দিচ্ছে। হ্যাঁ, এটা দেখা দেওয়ার পর না বলতেছে আমার হাজবেন্ডকে ডেকে ডাক্তার বলছে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারও সমস্যা নেই, স্ত্রীরও ঠিক আছে, তো আপনারা টিউবের বাচ্চা নিতে পারেন, টেস্ট টিউবে হ্যাঁ নিতে পারেন। আমার হাজবেন্ড রাজি না।
তা রাজি না হলে পরে কয় কি যে আমি নিতে পারবো না। তা আমি মাঝে মাঝে খুব কান্নাকাটি করার পরে এক পর্যায়ে কয়, ঠিক আছে তোমার যদি টাকা থাকে তুমি নাও, আমি এর ভিতরে নেই, এটা বললো। এখন যেটা ঘটনা ঘটছে, এই যে পয়লা বৈশাখে আমি ইনভাইট করছি মানে ওই ননদ, যে ননদের কারণে আমার এত গ্যাঞ্জাম, ননদকে ফোনে আমি ইনভাইট করছি, করার পর আমার ইনভাইট তারা প্রত্যাখ্যান করছে, আসবে না। তা আসবে না, তো শামীম বলছে তুমি রান্না বান্না করো, তাদের আমি নিয়ে আসবো। তো আমার ননদ শামীম যে নিয়ে আসলো, ঠিকই আসলো। আসার পরে তো আমার জিনিসটা খুব খারাপ লাগছে। তো বাসায় যখন আসে আমি গেটটা খুলে দেওয়ার পরে ভিতরে ঢুকে আমি তাকে বসতে বলি, কিন্তু আমার কথায় কোনো উত্তর বা কিচ্ছু করলো না, বসলো না। না বসার কারণে জিনিসটা আমার খুব খারাপ লাগছে। তারপরে আমি টেবিলে ভাত দিয়ে ওকে ডাকছি যে তুমি আফসানা খেতে ওঠো। ও আমার কথা খাইলো না, কিন্তু আমার শাশুড়ি যে বলছে সঙ্গে সঙ্গে ও খায়। তো এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে। আমি তাকে ইনভাইট করলাম, আমারটা প্রত্যাখ্যান করলাম, আমি খেতে বললাম, বসতে বললাম, কিছুই আমারটা শুনলো না। এটা খুব খারাপ লাগছে। তা দেখা যাচ্ছে প্রথম রোজায় আমি ক্লাস করাচ্ছি, টাইম এরকম 12টার পরে। তাই ক্লাস করার পর হঠাৎ একটা ফোন আসছে আমার মোবাইলে। ফোন আসলে পরে দেখে আমার ননদটা ফোন দিচ্ছে, ওই ননদটা। তা আমাকে বলতেছে যে তুমি বাসায় না কলেজে? ভালো মন্দ কোনো সৌজন্যবোধ নেই, প্রথমে বলে তুমি বাসায় না কলেজে। তা আমি বললাম আমি কলেজে। তা বলতেছে যে বিকালে আম্মার সঙ্গে আইসো, বাসায় আইসো, এটা আমাকে বললো। এটা যখন বললো তখন আমি বললাম যে আমার শরীরটা তো আসলে বেশি ভালো না, আমি বলতে পারি না। পরের দিনে আবার আমার শ্বশুরের যে মৃত্যুবার্ষিকী, ওটার জন্য আয়োজন করতে হবে। এটা চিন্তা ভাবনা করে যাবতীয় কাজ টাজ গুছাচ্ছি। তো আমার হাজবেন্ড আবার ফোন দিয়েছে, আমার ননদ ফোন দেওয়ার পর বলছে তোমাদের ইফতারে দাঁত দিলাম এসো। তো আমার হাজবেন্ড বলছে কি যে তোমাকে কি বলছে? আমি বলছি এটা বলছে আমাকে। তো তুমি কি বলছো? আমি বলছি আমি বলতে পারি না যাবো কি না যাবো। এটা বলার সঙ্গে সঙ্গে কেন যাবো না তুমি, তোমার যেতে হবে তেন, তুমি যাবো না কেন? আমি বলছি যে আমি যাবো না, আমার শরীরটা ভালো না। তোমার শরীর ভালো না, তা কাজ করতেছো কেন? আমি তো কাজটা তো আমার করতে হবে, আমি ছাড়া কে করবে কাজ? এটা যখন বললাম আমার হাজবেন্ড আমার চেয়ার দিয়ে বাড়ি ছাড়ছে। একটা বসার চেয়ার ছিল, ওটা দিয়ে বাড়ি ছাড়ছে। আমার শাশুড়িটা চেয়ারটা ধরে ফেলছে, ধরো ওখানে বাড়ি দিতে পারে না। আমার শাশুড়িকে নিয়ে ও করছে ননদের বাসায় চলে গেছে, আর আমি একা একা বাসায় কান্নাকাটি করে ইফতারি টিফতারি আয়োজন করে বের হয়েছি। তা আমি শুধু কাঁদলাম যে গত রমজান আমার শান্তিতে একটু রোজা থাকতে দিল না, এভাবে সেটা করলো। তো এই জিনিসটা ওর ভিতরে রেখে দিছে। তারপরে তো স্বাভাবিক আমি কথাবার্তা করে থাকি। এরপরে দেখা যাচ্ছে রাগ করে রাত্রে, রোজার দিন প্রথম রোজা আমি ক্লান্ত হয়ে পরে ঘুমিয়ে পড়ছি। তা দেখি যে 12টার দিকে ঘুম থেকে উঠে দেখি কি আমার শাশুড়ির রুমে যে ঘুমায় আছে। তা আমি তাকে ডেকে বললাম যে তুমি এখানে ঘুমাইছো, পাশের রুমে যে ঘুমাও, আর করো তুমি খাবা না রাত্রে? তা আমার কথা কিচ্ছু বললো না, ভালো মন্দ না বলে ওই রাত্রে চলে গেল। পরের দিনকে কি মনে ভেবে বিছানায় এসে শুইছে, রুমে এসে শোয়ার পরে মাঝখানে কোলবালিশটা দিয়ে ওর সাইডে ও, আমার সাইডে আমি, দুইজনে শুয়ে আছি। কিন্তু কেউ কারোর সঙ্গে কথাটা তো বলে না, বা কেউ কারোর টাচও করি না, আমরা এভাবে রয়েছি। এভাবে যাওয়ার পর দীর্ঘ প্রায় 12-13 দিন চলে গেছে। হঠাৎ করে আমার পেটের মধ্যে একটু পেইন করতেছে। তাই আমি বলছি কি দেখো না, আমার পেটে না হঠাৎ পেইন করে। ভালো মন্দ কিচ্ছু বললো না। না বলার পরে বলছে যে যে কদিন আসো চুপচাপ করে থাকো, এই কথাটা হঠাৎ আমাকে বললো। তো বলার পরে আমি কিছু কেন, তারপর আমি কিছু না বলে আমি ফ্লোরে বিছনা করে নিচে ঘুমাইতে যাই। তো এইভাবে ঘুমাই, এভাবে চলতে থাকে। ও আলাদা থাকে, আমি আলাদা থাকি। দীর্ঘ 13 দিন এভাবে আমরা আলাদা থাকলাম। হঠাৎ একদিনকে ওকে আমি ফোন দিয়েছি, আমি প্রচন্ড পেইন করার পর আমি বলতেছি দেখো তুমি কোথায়? তা বলে কি জন্য ফোন দিচ্ছ সেটা বলো। তা আমি বলছি কি যে তুমি কি দূরে না কাছে? তো বলছে আমি দূরে। তো আমি আর জিনিসটা বলিনি। না বললে রাত 10টার সময় বাসায় আসছে। আসার পরে ও এসে টাকা গুনতেছে, টাকাটা বের করে টাকাগুলো গুনতেছে। গুনার পরে এসে আমি বলছে আমাকে ভাত দাও। তা আমি বললাম যে টাকাটা আমি যে ধরছি, আমাকে বলছে তুমি টাকা পয়সা ধরে ইয়ার্কি করবো না আমার সঙ্গে। আর আমার কোনো বউ নেই, আমার মা আছে, বোন আছে, আমি তাদের জন্য সবকিছু করতে হবে। এটা যখন আমাকে বলার পরে তারপরে আমাকে বলছে ভাত দাও। তো আমি রাত্রে ভাত দিলাম, 10টা বেজে গেছে তখন। ভাত দেওয়ার পরে আমি বলছি কি দেখো আমার শরীরটা না ভালো না, হঠাৎ খুব পেইন করে আমার। তখন আমাকে বলে যে সিম্পিতি নিয়ে চেষ্টা করো না, আমার কোনো বউ নাই, তুমি কি মনে ভাবছো এই কথা বলে কি তুমি আমার মন জয় করতে পারবা নাকি? তোমার সাথে আমার ফুসাইতো না, আমি উকিলের সাথে কথা বলবো, তোমার মতন তুমি, আমার মতো আমি, তুমি আমার ঘর থেকে বেরোয় যাও। এটা যখন বলার পরে যে লোকজন ডাকো, এটা আমাকে বললো। তখন আমি বাড়িওয়ালাদেরকে ডেকে নিয়ে আসলাম। কি হয়েছে জিনিসটা শুনলো। শোনার পরে বলতেছে যে হ্যাঁ ও যেটা বলছে সেটা ঠিক আছে কথাবার্তা, কিন্তু ওকে নিয়ে আমি থাকতাম না, ওর সাথে আমার আর চলতো না। তা এই কথা বাড়িয়ে নিয়ে ওরা বুঝাচ্ছে যে শামীম দেখো মানুষের সংসারে প্রতিটা সংসার টুকিটাকি জিনিস হয়, তুমি সেটা ধরে রাখবা আর এইভাবে করো কেন? তা বলতেছে না আমি ওকে নিয়ে সংসার করতাম না।
তা আমি আবার বলছি তোমাকে আমি ছাড়তাম না। যখন আমি এটা বলছি, বলার পরেও আমাকে রান্নাঘরের থেকে বটিটা নিয়ে আসছে। বটিটা নিয়ে এসে আমাকে মানে একটা বকা দিয়ে বলতেছে তোকে আজকে মেরে ফেলবো। যখন এটা বলছে আমার বাড়ি এলিয়ে আপা যে বটিটা ধরে ফেলে দিছে। তারপরে পায়ে যে স্যান্ডেল ছিল পরে একটা, ওটা খুলে আমাকে বাড়ি ছাড়ছে। বাড়ি ছাড়ার পরে তারপরে আমি ঘর থেকে বেরোই না, ঘরের মধ্যে লোক টোক অনেক জমা হয়ে গেছে। তারপরে আমার হাতটা ধরে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। পাশে বাড়িওয়ালার ভাই ছিল, বাড়িওয়ালার ভাই আমাকে ধরে ফেলছে। ধরে ফেলার পরে পাশে রুমে নিয়ে আমাকে বসাইছে। বসানোর পর আমি কান্নাকাটি করছি। ওই রাত্রে ওদের কাছে ইচ্ছা মতন চিৎকার চেঁচামেচি করে আমার ভাইরে মারছে, আমার বাবাকে মারছে, ওকে নেমে থাকতাম না, অমক তমক এসব কথা বলে ওরা আম্মাকে নিয়ে চলে যায়। চলে যাওয়ার পর আমি কান্নাকাটি করতেছে, বাড়ি এলে ওরা সবাই বুঝাচ্ছে। পরে আমার ভাইকে ফোন দেওয়া হয়েছে। আমার ভাই বলছে ঠিক আছে, কালকে আমি লোক পাঠিয়ে দিচ্ছি, তুমি চলে আসো। আমি আর আসিনি, ওর ভগ্নিপতি আসছে, আবার বড় একটা ভগ্নিপতি আছে যেটা আমাদের বিয়ের মাঝখানে ছিল। সেই ভগ্নিপতি আমার ভাইকে ফোন দিয়ে বলে কি যে আপনার বোনকে আপনি নিয়ে যান, আপনার বোনকে নিয়ে যান, যা করার আমরা পরে করব। এটা বলার পরে তারপরে আমি ঘর থেকে বেরোই না। আমি 3 দিন 3 রাত একা একা আছি। আমি কি খাচ্ছি না খাচ্ছি খোঁজ খবর না। আমার শাশুড়ি আর ফিরে আসেনি, আর ও আসে না। এভাবে সারা রাত আমার বাড়ি এলে আমার পাহারা দেয়, দিন রাত্রে পাহারা দেয়। তো এক পর্যায়ে বলছে ওর মালটাল সহজনে নিয়ে বেরোয় চলে যায়। এটা আমার হাজবেন্ড বলে, বাড়িওয়ালার কাছে বলে যে ও যা যা আছে সব টপ নিয়ে বেরোয় যায়, না হলে আমরা বাসায় ঢুকবো না। এটা বললে আমার বাড়িওয়ালা বলতেছে কি যে যেখানে তোমার হাজবেন্ড এটা মানে সহ্য করতে পারে না, তো সেখানে তো অন্যরা তো এটা সুযোগ পাবে, তো তুমি আর কি করবা, তুমি চলে যাও। তখন আমি মালটাল যখন নিবে, আমার চাচাতো ভাই আমার বড় বোন গেছে আমাকে আনতে পরে চিন্তা করলাম যে আমি থানায় যে একটা জিডি করে আসি। তারপরে আমি থানায় গেছি। থানায় যে একটা জিডি করতে গেছি যে আমি এরকম মালটাল আমাকে নিয়ে বেড়ে যেতে বলতেছে, তা মাল নিয়ে যাব, তা আমাকে পরবর্তী যাতে দোষারোপ না করতে পারে এই কারণে আমি একটা জিডি করতে যাচ্ছি। থানায় লোকজন বলছে এটার জন্য তো কোনো জিডি হয় না, যদি চুরি যায় আপনার জিনিসটা জিডি হবে, তাছাড়া জিডি করা হবে না। তখন আমি জিডি করে নিয়ে চলে আসি, কলেজের চেকটা নিয়ে আমি চলে আসি। পরে যখন মাল বের করবো তখনও আমি তাকে ফোন দিই, স্বামীকে ফোন দিই। ওই 4 দিনের মধ্যে খোঁজ না নেওয়ার পর আমি তাকে ফোন দিই, দেখো আমি চলে যাচ্ছি। তা আমি কি নিতাম বলো? তোমার যা যাচ্ছে নিয়ে যাও। তা আমি বলছি তুমি থাকবা না? কয় না আমি থাকবো না। তখন ওই বোনের স্বামী, সে ছোট বোনের স্বামীকে পাঠায় দেয়। ওই এসে উঠানে বসে থাকার পরে তা বলতেছি যে আমি তাকে বললাম যে কি মাল নিতাম, তুমি সংসার করছো না আমি করছি, আমরা দুজনে জানতাম, আর কেউ জানে নাকি, তো ওকে পাঠাইছো কেন? ও এসে তো ভিতরেও দেখে না, বাইরে এসে বসে আছে। তখন আমার ননদ না এক পর্যায়ে আমার পরে আর কি ক্ষিপ্ত হয়ে চলে আসে। ক্ষেপে চলে আসার পরে আমি একটা তখন দিতে বাধ্য হয়ে একটা বকা দিই আর কি তাকে। পরে ও আমার হাজবেন্ড ও ননদ বলে কি যে ওকে কেটে পিস পিস করে কেটে রেখে দেবো আমাকে বলে। বাড়ি এলে ওরা ক্ষিপ্ত হয়ে ওরা বলে কি যে এত বড় সাহস আমার বাড়িতে এসে সিনকেট করে। এটা বলার পর চলে যায়। পরে আমি ঢাকায় চলে আসি। এই পর্যন্ত আমার এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেয়নি। কত সালে আপনি ঢাকায় চলে আসলেন বা কতদিন আগে চলে এসেছেন? এটা চলে আসছি জুলাইয়ের 24 তারিখে সমস্যাটা সৃষ্টি, আর জুলাইয়ের 27 তারিখে চলে আসছি। এই তো কিছুদিন আগে, তাই তো? হ্যাঁ। আমার কিছু কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে আপনি কলেজের জবটা কি করেছেন, ছেড়েছেন না? কলেজের জবটা পরে ওরা কলেজ থেকে আমাকে ফোন দেয়, যেহেতু বন্ধু ছিল। আপনি ছেড়েছেন না কোনো কারণে? ছেড়ে দিছি। কেন ছেড়েছেন? ছেড়েছি যেখানে মৌলভীবাজার থাকার আমার জায়গা নেই, একা একা একটা মেয়ের পক্ষে থাকার সমস্যা সম্ভব না। আপনার আরো দুটো জব ছিল, সেগুলো আপনি আপনার ফ্যামিলি মেইনটেইন করতে গিয়ে সেগুলো আপনি ছেড়ে দিয়েছেন। হ্যাঁ। এখন আপনার বয়স 33, যেটা আপনি অনুষ্ঠানের শুরুতে বলছিলেন। রাইট নাও আপনার প্রকৃতি প্রদত্ত যে সন্তান ধারণ ক্ষমতা, সেটাও অনেকখানি বলতে পারি যে 95% হচ্ছে রিস্কে চলে গিয়েছে, এবং বাকি 5% উপরওয়ালা যদি চাই তাহলেই সম্ভব, নইলে সম্ভব না। আর এখন আপনার জায়গাটা থেকে আপনি কি করতে চাচ্ছেন? আপনার হাজবেন্ড কি চাচ্ছে? আপনার হাজবেন্ড চাচ্ছে সেকেন্ড ম্যারি করতে, মানে দ্বিতীয় বিয়ে করতে। সে তো আমাকে সবসময় বলছে এটা। সে আমার যখন জানতে পারছে যে আমার বাচ্চা কাচ্চা হওয়া একটা রিস্ক, তখন থেকে আমাকে প্রায় এসে বলছে দেখো সবাই আমাকে বলে যে তোমার আর কবে বাচ্চা হতো স্বামী, তোমার তো বয়স বেড়ে যাচ্ছে, আর বাচ্চা কাচ্চা কবে হতো। তখন এইগুলো এসে শেয়ার করতো। শেয়ার করার পরে আমি বলতো যে আমি বিয়ে শাদী করবো। তো আমি বলছি ঠিক আছে তুমি বিয়ে করো, আমার কোনো আপত্তি নাই, আমি চাকরি নিয়ে থাকবো। ওই বলতো যে আমি তাকে নিয়ে বাসায় রেখে দেবো আর বাড়িতে রেখে দেবো, তুমি বাসায় থাকলা। আমি ঠিক আছে, তোমার যে সন্তান হয় আমি তাদের লালন পালনের ভারও নিব, আমি যতটুকুন পারি আমার সাধ্য মতো আমি চেষ্টা করব তাদের লালন পালন করার জন্য। তার মানে আপনি রাজি আছেন আপনার হাজবেন্ডের দ্বিতীয় বিয়ের ব্যাপারে? হ্যাঁ, যেহেতু তার বংশ রক্ষার দরকার, ও একা
এটার জন্য আমি রাজি ছিলাম। তারপরে আমি যেহেতু পছন্দ করে বিয়ে করছি, আর আমি তাকে এখন পর্যন্ত একটা দিনের জন্য বলতে পারি না। আপনার উপর এত অত্যাচার হলো, আপনার উপর এত নির্যাতন হলো, পারিবারিক ভাবে নির্যাতন হলো, সবকিছু হলো, আপনার ক্যারিয়ার স্ম্যাশ হয়ে গেল, আপনার সবকিছু একেবারে অসহায় নিদারুণ একটা পরিস্থিতির মধ্যে বর্তমানে রয়েছে, তারপরও আপনি তাকে ভালোবাসছেন, ভুলতে পারেন না, এটা কি? সে আমাকে বারবার বলে ফোন করো না, আমি তারপরে তাকে ফোন দিই। ইভেন কি আমার ফ্যামিলিও নিষেধ করে তুমি ফোন দিও না, আমি কাউকে না যে লুকিয়ে লুকিয়ে ফোন দিয়ে থাকে, রিসিভ করে না। পুরো সরো বাইরে দেওয়ার পর, কল দেওয়ার পর হয়তো রিসিভ করে। দেখুন, ও যদি আপনাকে না চায়, কোনো না কোনো ভাবেই যদি না চায়, একটা হতে পারে যে আপনি নারী নির্যাতনের জায়গাটা থেকে আপনি একটা ওর এগেনস্ট একটা মামলা করতে পারেন, সেটা আপনি করবেন না কারণ আপনি ওকে চরম ভালোবাসেন, এক। দুই নম্বর এটা হচ্ছে যে ওর জায়গাটা থেকে ও প্রচন্ড রকম আনহ্যাপি আপনাকে নিয়ে, সেটা ও স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে। তিন নম্বর যেটা, সেটা হচ্ছে আপনিও কি কখনো হ্যাপি হতে পারবেন যদি ও সেকেন্ড ম্যারিটা করে এবং ওর আরেকটা বেবি হয়? আপনার দিকে ও ভুলেও তাকাবে বা তাকানোর আদৌ প্রয়োজন আছে কি তখন? না, এখন আমি চিন্তা করি, আমি তো একটা মেয়ে মানুষ, আমি চাই না আমার জীবন একটা কলঙ্ক আসুক। এটা হচ্ছে আমার। আপনার জীবনে কলঙ্ক আসুক মানে হচ্ছে আপনি যেটা মিন করছেন যে আপনার হাজবেন্ড যদি আপনাকে ডিভোর্স দিয়ে দেয় বা আপনি যদি ডিভোর্স দিয়ে দেন, তাহলে আপনার জন্য একটা লেভেল হয়ে যাবে, সেটা হচ্ছে যে আপনি ডিভোর্সি, তাই তো? হ্যাঁ, প্রিয় শ্রোতা, নোট অন দ্যাট পয়েন্ট, একজন শিক্ষিত নারী যিনি মাস্টার্স পাস এবং যিনি কলেজে অধ্যাপনায় নিযুক্ত ছিলেন একটা পর্যায়ে, ছাত্রছাত্রীদের শিখিয়েছেন, প্রত্যেকটা মেয়েকে এই জাতীয় কথা বলেছেন যে নিজের পায়ে দাঁড়াতে হবে, মেরুদণ্ড শক্ত করতে হবে, তুমিও মানুষ। সেই মানুষটাও সমাজে একেবারেই নিরুপায় এবং সেও চায় না যে কলঙ্কের তকমা যেটাকে বলি আমরা সেটা গায়ে লাগাতে। দিস ইজ দ্য হার্ড রিয়েলিটি, দিস ইজ লাইফ। আমরা এটাই বলতে চেয়েছি আজকের হ্যালো উইথ 920 তে। আপনি যে ছোট ছোট ঘটনা শুনলেন, যে ঘরের মধ্যে মারামারি হচ্ছে, ঘরের মধ্যে চিল্লাচিল্লি হচ্ছে, ঘর হাজবেন্ড মারছে, ও শাশুড়ির এগেনিস্টে এই ধরনের কথা বলছে, ননদের এগেনিস্টে সব কথা বলতে বলছে, এইগুলা চিরন্তন বাংলার আবহমান কাহিনী। কিন্তু এই গল্পটা হ্যালো উইথ 920 তে কেন উঠে আসলো? উঠে এসছে এই কারণে যে তিনি একজন শিক্ষিত নারী, তারপরও তিনি পারছেন না, তিনটা জব তিনি ছেড়েছেন পারিবারিক টানাপোড়েনের কারণে, এবং তারপরেও তিনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে দাঁড়িয়ে থাকে তার গায়ে রীতিমতো হাত তুলছে প্রতিনিয়ত সেই স্বামীটাকেই তিনি একের পর এক লাভ করে যাচ্ছেন, এবং সে শেষ পর্যন্ত গায়ে ওই কলঙ্কের তকমাটা লাগাতে চায় না। আমি আপনাকে একদম ফুললি একটা কথা বলি, আপনাকে আমাদের লিসনাররা কি বলবে না বলবে সেটা তাদের উপরে আমি ছেড়ে দিলাম। আপনার কি মনে হয় যে আপনি নিজের প্রতি অবিচার করছেন? এটা তো আমি প্রতিনিয়ত করি। দেখা যাচ্ছে আমি ঠিক মতো খাই না, আমার খেতে ইচ্ছে করে না, আমি খেতে বসলে ভাতটা মাখিয়ে ফেলে দিই, আমি ঘুমাইতে পারি না, তখন আর সহ্য করতে পারি না, আমি ঘুমের ওষুধ খেয়ে খেয়ে ঘুমাই। এখন আমি একটা রাতও ঘুমাইতে পারি না। আমি বারে বারে ফোন দিতে নিষেধ করে, আমি তারপরে মেসেজ দিই, মেসেজের কোনো উত্তর দেয় না, শুধু একটা মাত্র মেসেজ আমাকে উত্তর দিয়েছে, এটা আমার মোবাইলে এখন রেখে দিয়েছি। তো আপনি কেন এটা করছেন? যে মানুষটা আপনাকে চায় না সেই মানুষের পেছনে আপনি কেন লেগে আছেন? এটার জন্য আমি আসলে জীবন ওকে ভুলতে পারবো না। আর আমি যে ওকে কত ভালোবাসি এটা আমি কাউকে বুঝাইতে পারি না, আমার ফ্যামিলিও বুঝে না। আমার ভিতরে যে কষ্টটা আমি কারোর সাথে বুঝাইতে পারি না, কারোর শেয়ার করতে পারি না। আমার সত্যি কিছু বলার নেই। আমি মনে করি যেটা, যে আপনি আপনার জায়গা থেকে সম্পূর্ণরূপে ভুল একটা জায়গায় দাঁড়িয়ে আছেন এবং দিস ইজ টোটালি রং। আপনি আপনার ইমোশনের বাইরে যদি জীবনটাকে দেখতে না পারেন, তাহলে এই জীবনে কষ্ট ছাড়া সামনে আর কিছুই নেই। আমার কাছে একদম সিম্পলি, আমি আপনার বয়সে অনেক ছোট হব, তারপরও আমি আমার জায়গা থেকে যতটা বুঝি সেটা হচ্ছে আপনি যে ইমোশন দিয়ে চলছেন সেই ইমোশন আপনাকে সারাটা জীবনে কষ্ট দেবে এবং এটা আপনার লাইফটাকে যতটা ধ্বংস করেছে সামনে আরো ততটা ধ্বংস করবে। এখন আমি তাকে মাঝে মাঝে ফোন দিলে আমার বলে তুমি ফোন দিও না, ফোন দিয়ে আমার। আপনি এই প্রসঙ্গ থেকে বেরিয়ে হন, ফোনের প্রসঙ্গ থেকে বেরিয়ে হওয়া জরুরি। বিকজ দেখুন, সে তো বুঝিয়ে দিয়েছে, সে আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, গায়ে হাত তুলেছে, কি না করে। এখন শেষ পর্যন্ত যেটা কথা হয়েছে, আমি তোকে বলছি যে ঠিক আছে তুমি তো আমাকে ছেড়ে দিবা, তো তুমি আমার সঙ্গে ছেড়ে দেওয়ার আগে একবার দেখা করো, তো তুমি যদি আমাকে ছাড়ো, তাহলে তুমি যদি আমার কাছে তো মুক্তি চাও, তাহলে তোমাকে আমি নিঃশর্তভাবে মুক্তি দেবো। শুধু এটা বলছি যে তুমি আমার সাথে একবার দেখা করো। তো ভাবছি যে দেখা করলে হয়তো মনটা নরম হতে পারে, এর লেগে বলছি। কেন আপনি তাকে মন নরম করার চেষ্টা করছেন? মন নরম করে আপনার 3 দিন পরে মনটা কি গরম হয়ে যাবে, তখন আপনি কি করবেন? ও দেখা যাচ্ছে যে ও দেখা করতে চায় না, ও আমাকে উকিলের সাথে আলাপ করছে ওইখানে মৌলভীবাজার, আমাকে গত 2 তারিখে আমি ফোন দিছি। আপনাদের সংসার কত বছরের? 5 বছর 6 মাস। 5 বছর 6 মাসের সংসার। 5 বছর 6 মাসও কি আপনি বুঝতে পারেননি দিস ইজ নট পসিবল? আসলে ওদের আমি তো এটা আগে জানতাম না, ওদের এখানে একটা সমস্যা আছে, রেওয়াজ আছে যে শ্বশুর বাড়ির জিনিস নিয়ে
মানুষ বড় হওয়ার স্বপ্ন, ওইটা আমাকে মাঝে মাঝে বলতো যে দেখো আমি মানুষ শ্বশুরবাড়ির জিনিস নিয়ে বড় হয়, আমিও তো ভাবলাম, তো আমার জীবনে কিছুই হলো না। এদিক ধরে মা বোনরা বলে যে কিছুই পেলো না, কি বিয়ে করলো শ্বশুরবাড়িতে, কিছুই আমি পেলো না। সব শুনেছি আপনার কাছ থেকে। আমি শুধু একটা জায়গায় আপনার ভুলের জায়গাতে আমি কথা বলতে চাই। দেখুন, আপনাকে পরামর্শ দেয় আমার মোটেও উদ্দেশ্য না, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে না আপনাকে কিছু বলা উচিত আমাদের লিসনারদের পার্সপেক্টিভ থেকে। একটা যেটা, সেটা হচ্ছে যে আপনার জীবনটা 5 বছরে ভুলে ভরা জীবন, এবং আপনি এখনো সেই ভুলের মধ্যে আছেন। যে লোকটা আপনাকে চায় না, আপনি ইমোশনের জায়গা থেকে 4 মাস 5 মাস যাবত ওয়েট করছেন তার জন্য, বা আপনি ভবিষ্যতে সারা জীবনই ওয়েট করবেন, তাকেও আপনি ডিভোর্স দিবেন না। সে দিলেই আপনি বা কি করতে পারবেন? আপনি কতদিন তাকে নিয়ে ফাইট করবেন? না, সে দেওয়ার মতন তাদের ও যে একটা ইয়ে আছে যে কাবিনের যে টাকাটা দিতে হয়, দেনমোহনের যে টাকাটা, সেটা দেওয়ার অ্যাবিলিটি তার নাই। যার কারণে সে আমাকে বলছে যে তুমি যদি আমাকে ছেড়ে দাও আমার জন্য ভালো হয়। সে আমাকে এখন ওইটা বলতেছে। আমি যতদূর জানি যে আপনি যদি ছেড়ে দেন তাহলেও তাকে সে টাকা দিতে হবে। আমি দেবে না সে, সেটা বলছে। আমি কিছু ঠিক আছে, তোমার বিন্দুমাত্র টাকার দরকার না, আমি তো 5 বছরে বিয়ের 1 মাস পরের থেকে যাই করে তোমার সংসারে আমি দিচ্ছি। এমন তা না যে আমি অন্য কিছু করছি, তোমার অনুমতি ছাড়া আমি একটা কিছুই করি নাই। আপনি সবকিছু বাদ দিয়ে এখন একটা চিন্তা করতে পারেন যে এই লোকটা আপনার জীবনে নেই, কেউ আপনার জীবনে নেই, আপনি কোথায় দাঁড়াবেন? এখন আমি এটা আসলে চিন্তা করতে কখনোই পারি না যে ও যে আমার জীবনে থাকবে না। কারণ আমি একটা জিনিস চিন্তা করি, আমি কি পেলাম? সন্তান পাইলাম না, সংসার, আমি কোনোটাই তো পেলাম না। আপনার জীবনে সবচেয়ে বড় ভুলটা হচ্ছে আপনি ওকে ছাড়া চিন্তা করতে পারেন না। আমি একদম খুব রূঢ়ভাবে বললাম। এবং আপনার জীবনে তার চেয়েও বড় ভুল হচ্ছে, যেটা আমাদের প্রিয় শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, যখন কিছুই থাকে না, না থাকে বন্ধু, না থাকে স্বামী, না থাকে স্ত্রী, কিচ্ছু থাকে না, তখন নিজে চলার জন্য অর্থের দরকার হয়, নিজে চলার জন্য, নিজের সামনের দিকে যাওয়ার জন্য ক্যারিয়ারের দরকার হয়। এবং সেটাকে যারা এই সব ঘটনার মধ্য দিয়ে স্ম্যাশ করে দেন এবং নিজের ক্যারিয়ারকে পায়ের নিচে ফেলে ধুলোয় মিশিয়ে দেন, তারা অনেক বড় বোকা। এবং সেই বোকার শাস্তিটা কি, সেটা যখন সময় হয় তখন তারা বোঝেন, যেমনটা খুব শীঘ্রই বুঝতে চলেছেন আমাদের আজকের অতিথি। আমি আপনাকে কোনো রিকোয়েস্টই করব না, আমি শুধু একটা কথা আপনাকে বলতে চাই, আপনি প্লিজ হার্ড রিয়েলিটি যেটা, সেটাকে ফেস করে আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি খুব রিসেন্টলি ট্রাই করেন আপনি একটা ক্যারিয়ারে, আপনি একটা ভালো জবে চলে যেতে। আমি অনেক চেষ্টা করতেছি, আসলে ভালো একটা জব পাচ্ছি না। আর উপরওয়ালার কাছে দোয়া করেন। আপনার ভিতরে কিন্তু একটা কথা আছে না যে মিরাকল ইজ পসিবল। ওকে, সো আপনি কিন্তু এরকম হননি যে আপনার দ্বারা কখনোই বেবি হওয়া সম্ভব না। ডাক্তার তো বলেছে টেস্ট টিউব বেবি আপনি নিতে পারবেন। সুতরাং একটা ওয়ে নিশ্চয়ই আছে। আপনি অপেক্ষা করেন এবং সৃষ্টিকর্তার ওপর মন সঁপে দিয়ে অপেক্ষা করেন, এবং ভবিষ্যতে নিশ্চয়ই ভালো কিছু আসবে আপনার জন্য। তবে হ্যাঁ, যে মানুষটিকে আপনি ভালোবাসতে পারেন, যে মানুষটিকে ছাড়া আপনি চিন্তা করতে পারেন না, সেই মানুষটির কাছ থেকে আপনার স্পেস নেওয়াটা খুবই জরুরি। তার মানে এই না যে আপনার তাকে বাদ দিয়ে আপনি অন্য কারো কাছে যাবেন, আপনি বরং স্পেস নিন। হ্যাঁ, তার জন্য দোয়া করুন সে ভালো থাকুক। আমি ঠিক জানি না আপনি এটা করতে পারবেন কিনা। নইলে আপনি, তাকে বলছি যে তোমার জন্য আমি দোয়া সর্বসময় করি, নামাজ পড়েও করি, যে তুমি ভালো থাকো, কিন্তু আমি একটা জিনিস করতে পারবো না, সেটা হলো জীবনে তোমাকে আমি ক্ষমা করতে পারবো না, এটা বলে দিচ্ছি তাকে। এই জায়গাটা থেকে আমরা শেষ করতে চাই আজকের এই হ্যালো ইট 920 আমাদের অতিথির পর্ব। প্রিয় শ্রোতা, আমরা শুধু একটা কথাই বলতে চেয়েছি যে এই যে নারীকে আজকে আমরা এখানে উপস্থাপন করেছিলাম, সে নারী কিন্তু শিক্ষিত। সে নারী শুধুমাত্র শিক্ষিত না, সে নারী একজন শিক্ষক, সমাজের শেখান। এবং সেই শিক্ষিত নারীর জীবনটাও আমাদের সমাজে ঠিক একেবারে না পাওয়া, না জানা, অশিক্ষিত, মূর্খ একজন নারী, তার চেয়ে কি খুব বেশি আলাদা? আমরা এরকম গল্পে গিয়ে শেষ পর্যন্ত শুনি যে সেই অশিক্ষিত মানুষটি শেষ পর্যন্ত যে মানুষটি তার গায়ে টর্চার করছে তার কাছেই পড়ে আছে, এবং সেই ফ্যামিলিতেই বারবার ফিরে যেতে চায়, এবং তার জন্যই সবকিছু শেষ করে দিয়েছে। এবং এই যে মানুষটি, শিক্ষিত মানুষটি, সেও তো একই কাজই করেছে। কোথায় তাহলে ডিসিমিলারিটি? কোথায় তাহলে মানে বৈপরীত্য? পার্থক্যটা আসলে কোথায়? পার্থক্য আসলেই নেই। প্রার্থনা শুধু আপনি যেন কোনো ভুল না করেন। কিছুই যদি না থাকে তখন আপনার যেন ক্যারিয়ারটা আপনার সঙ্গে থাকে। ওই ক্যারিয়ারটাই আপনার বাকি জীবনের কাছে আপনাকে নিয়ে যাবে, নইলে ইউ আর টোটালি জিরো।